দেখ, একটা অঙ্ক করানো বাকি ছিল আমার, বুঝিস তো? মানে এটা মানে এই টাইপের অঙ্কগুলো 2024 জেনারেলে একটা অঙ্ক ছিল, না আগের বছর জেনারেলে একটা অঙ্ক এসেছিল, তো সেই অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে? তা এই অঙ্কটা করানো হয়ে গেলে, তারপর অন্য টাইপের অঙ্কগুলো করাবো, ঠিক আছে? দেখ এটা কি বলছে, বলছে কি মিস্টার দাস এর বয়স কত বলেছে, 40 বছর, ঠিক আছে? মিস্টার দাসের বয়স বলেছে কত, 40 বছর। ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24, ঠিক আছে তো? বলছে ইনকাম ফ্রম স্যালারি, এরকম টাইপের অঙ্কই করেছিলাম আগের ক্লাসগুলোতে। ইনকাম ফ্রম স্যালারি বলেছে, দেখ গ্রস স্যালারি বলেছে 6,02,400, ঠিক আছে? কিন্তু প্রফেশনাল ট্যাক্স বলে 200 টাকা পার মান্থ। এবার গ্রস স্যালারি থেকে কি মাইনাস হয় জানিস তো? এই তোর স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা মাইনাস হয়, আর প্রফেশনাল ট্যাক্স কত মাইনাস হয়, 200 ইন্টু 12, 2400 টাকা, ব্যাস হলো ইনকাম ফ্রম স্যালারি। কিন্তু ধর পরীক্ষায় তোকে এরকম প্র্যাকটিস করতে হবে, ধর স্যালারি বলে দিল না, তোকে বেসিক স্যালারি বলে দিল, তোকে ডিআরএস অ্যালাউন্সেস বলে দিল, এইচআরএ বলে, এরকম টাইপের অঙ্ক প্র্যাকটিস রাখতে হবে। যদি বাই চান্স দিয়ে দেয় পরীক্ষায় তাহলে কিন্তু ফেসে যাবে। এরকম টাইপের অঙ্ক প্র্যাকটিস করে এর পরের অঙ্কগুলো এগুলোই করাবো। ইনকাম হাউস প্রপার্টি 1,40,000, তাহলে এটা কোনো মাইনাস করতে হবে না, অলরেডি বলেই দিয়েছে 1,40,000, তো কিছু ক্যালকুলেট করতে হবে না। ইনকাম হাউস প্রপার্টি ডাইরেক্ট বলে দিয়েছে 1,40,000, ঠিক আছে? শর্ট টার্ম ক্যাপিটাল লস, আর লং টার্ম ক্যাপিটাল গেইন আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যদি শর্ট টার্ম লস হয় সে লং টার্মের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। 40 আর 15 নিজের মধ্যে অ্যাডজাস্ট করে কত পড়ে যাবে, 25,000 টাকা, ঠিক আছে? আচ্ছা হয়ে গেল। ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, ঠিক আছে? ব্যাংকে টাকা জমা রেখেছিস, সেখান দিয়ে তুই কি পাচ্ছিস, সুদ পাচ্ছিস, কত টাকা, 25,000 টাকা সুদ পাচ্ছিস, যার মধ্যে সেভিংস থেকে তুই 8,000 টাকা সুদ পাচ্ছিস, তাহলে 17,000 টাকা তুই অন্যান্য ব্যাংকের থেকে সুদ পাচ্ছিস, অন্য ব্যাংক অন্য অন্য সুদ পাচ্ছিস, ঠিক আছে তো? আচ্ছা, এবার ডিভিডেন্ড ফ্রম আইটিসি লিমিটেড, আইটিসি কোম্পানি ডিভিডেন্ড পাচ্ছি, এটা ট্যাক্সেবল, সে তুই ডিভিডেন্ড তুই ইন্ডিয়ান কোম্পানি থেকে পাবো, ফরেন কোম্পানি থেকে পাবো, ট্যাক্সেবল, ঠিক আছে? ট্যাক্সেবল আদার সোর্সে আসবে। এলআইসি প্রিমিয়াম, নিজের লাইফের উপর এলআইসি দিয়ে 19,000 টাকা, পলিসি ভ্যালু কত ছিল, পলিসি ভ্যালু কত ছিল, 1,00,000 টাকা। পলিসি ভ্যালু কত ছিল, 1,00,000 টাকা পলিসি ছিল, 1,00,000 টাকা ছিল পলিসি ভ্যালু, ঠিক আছে? 1,00,000 টাকা ছিল তোর পলিসি ছিল 1,00,000 টাকা, আর পলিসি নেওয়া হয়েছিল কবে, 12 সালের পরে। তা 12 সালের পরে পলিসি নেওয়া হলে কত হবে, 1,00,000-এ 10%, মানে 10,000 টাকা, 19,000 টাকা, 10,000 টাকায় আসবে। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, কত বলে, নিজের হেলথের উপর বলেছে 10,000 টাকা, আর হচ্ছে তোর স্পাউসের হেলথের উপর বলেছে 8,000, 10 আর 8, 18,000 টাকা, চেকের মাধ্যমে দিয়েছে তোর 25,000 টাকা ছাড় পাওয়া যায়, দিয়ে দিবি ছাড়। ডোনেশন টু প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড কত হবে, 10,000 টাকা, ঠিক আছে? ওই গ্রুপে তানিয়া আছে তো? দাঁড়া এক মিনিট। হ্যাঁ, যেটা বলছিলাম তাহলে এটা বলে দিলাম, ডোনেশন টু প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, ঠিক আছে? তাহলে এটা কোন সেকশনে পাওয়া যায় বলে, এটা 80G, ওটা তো 80G, আগেরটা ছিল কি 80D, আর তার আগেরটা কি ছিল বল, 80C, ঠিক আছে? কিন্তু এটা 80G কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড এ ক্যাটাগরি, তাহলে 100% ছাড় পাওয়া যাবে পুরো। কোন কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এটা কি 80C, তাহলে অঙ্কটা তো দেখতেই পাচ্ছি, অঙ্কটা যথেষ্ট সোজা দিয়েছিল, তো চ দাগ কাট। আচ্ছা উপরে লেখা তো লিখতে হবে, লেখ উপরে লেখ, কম্পিউটেশন অফ, লেখ উপরে লেখ, উপরে লেখ কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অফ, কি লিখবো, অফ মিস্টার দাস, কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অফ মিস্টার দাস, কমা দিয়ে লেখ, আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, কমা দিয়ে লেখ আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, কন লিখেছিস তো?
for the assessment year ঠিক আছে, কি লিখলাম? ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, কত আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার জানিস তোরা? 2024-25 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24। দাগ কাট, রুপিসের কটা দাগ কাটতে পারি? 3টে দাগ। মানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য আমার বেনিফিট কি, আগের চ্যাপ্টারগুলো পড়া খুব জরুরি ছিল। এই চ্যাপ্টারটার বেনিফিটের জন্য আমাকে আগের চ্যাপ্টারগুলো করতে হয়েছিল। ঠিক আছে তো? আমি তোকে বলছি, ট্যাক্সের সিলেবাস শেষ করতে আর বেশি টাইম নেবে। এই চ্যাপ্টার হয়ে যাওয়া মানে ট্যাক্সের সিলেবাস মানে দৌড়াবে এরপরে। এরপরে দৌড়াবে ট্যাক্সের সিলেবাস। আর কিছু নেই। আর সেরকম কিছু নেই। মানে আমি যদি আর একটা মাস সময় পাই ট্যাক্সের সিলেবাস শেষ। 1 মাস লাগবে ট্যাক্সের সিলেবাস। 1 মাস শেষ ট্যাক্সের সিলেবাস। ঠিক আছে? আর কিছু নেই। এবং এমন না যে 4-5টা করে অঙ্ক করব। প্রতি চ্যাপ্টারে 20-25টা করে অঙ্ক হবে। তারপরে কিন্তু সিলেবাস শেষ হবে। রুপিস, রুপিস, রুপিস। পার্টিকুলার্স। আর আমি যে আজকে যে 19টার মতন অঙ্ক দিলাম না, এমন না যে একদিন 19টা অঙ্ক করতে হবে, তাড়াহুড়া নয়, আস্তে আস্তে করি। আমি বলবো প্রতিদিন একটা করে কর, এনাফ এনাফ। শিখে শিখে কর। তুই প্রথম দিয়ে একটা একটা করে কর, যেমন একটা একটা করে কর, তুই ব্যাপারটা শিখতে পারবি। তাড়াহুড়া করবি না, একদিনে 2-3টে করে সব কটা সাবজেক্ট কিন্তু সমানভাবে তোকে পড়তে হবে। একটা সাবজেক্ট করে লাভ নেই, ঠিক আছে তো? সুতরাং একটা একটা করে অঙ্ক কর, প্রতিদিন একটা করে অঙ্ক করলে এনাফ, শিখে যাবি তুই। পার্টিকুলার্স, ঠিক আছে তো? হয়ে গেল। প্রথমে কি লিখবো বল? এ দিয়ে লেখ কি লিখবি? ইনকাম ফ্রম স্যালারি। এ দিয়ে লেখ ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি বলে হেডিং দিই। প্রথমে লিখবো কি? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। গ্রস ইনকাম ফ্রম স্যালারি কত টাকা ছিল বল? কোশ্চেনে প্রথমে বলেছিলাম 6,02,400। হ্যাঁ কি না? এর থেকে কি মাইনাস করতে শিখেছি বল? ডিডাকশন কত? ডিডাকশন সেকশন কত ছিল? আন্ডার সেকশন 16। ডিডাকশন আন্ডার 16। প্রথমে কি লিখবো বল? স্ট্যান্ডার্ড ডিডাকশন কত ছিল? স্ট্যান্ডার্ড ডিডাকশন সেকশন আন্ডার সেকশন 16 1A কত ছিল? 50,000 টাকা। ঠিক আছে, 50,000 টাকা। আর কি ছিল দেখ? আর কি ছিল? প্রফেশনাল ট্যাক্স। লেখ প্রফেশনাল ট্যাক্স। কত টাকা ছিল প্রফেশনাল ট্যাক্স? 200 না, 200 পার মান্থ বলেছিল, দেখতে হবে কিন্তু। 200 পার মান্থ, 200 × 12 2400। তাহলে কত হলো? 52,400 টাকা। বাদ দে। 6,02,400 মাইনাস 52,400 কত হচ্ছে? কত হচ্ছে? 5,50,000। বি লেখ ইনকাম ফ্রম হাউস ওয়ার্ক। ঠিক আছে, কি লিখলাম? ইনকাম হাউস ওয়ার্ক কত বলেছিল বল? অঙ্কে ইনকাম হাউস ওয়ার্ক বল। 1,40,000। সি দিয়ে কি লিখবো? দেখ, বিজনেস 3 নম্বর হেড বিজনেস হয়, বিজনেস অঙ্কে নেই। বিজনেস অঙ্কে নেই, ঠিক আছে তো? লেখ 3 নম্বর হেড দিয়ে লিখবো কি? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। লেখ ইনকাম ফ্রম কি লিখবি? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন কি ছিল? শর্টে যদি লিখি এলটিসিজি, হ্যাঁ কি না? এলটিসিজি। এর থেকে মাইনাস করতে কি শিখেছি বল? শর্ট টার্ম ক্যাপিটাল লস। এলটিসি তে কি মাইনাস করতে? শর্ট টার্ম ক্যাপিটাল লস। তো বল অঙ্কে এলটিসি কত ছিল? কোশ্চেন করে বল। এলটিসিজি বললো 40,000, তাই তো? এলটিসি ছিল 40,000, প্রথম ঘরে লিখবো 40,000। আর শর্ট টার্ম ক্যাপিটাল লস কত ছিল? 15,000। আমি কি শিখিয়েছিলাম? যদি শর্ট টার্ম লস হয় তাহলে সে লং টার্ম গেনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু লং টার্ম লস শর্ট টার্ম গেনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। বাইরের ঘরে 25,000 টাকা বসিয়ে দেয়। ডি দিয়ে লেখ ইনকাম ফ্রম আদার সোর্সেস।
কি লিখবো ইনকাম ফ্রম আদার সোর্সেসে এক একটা করে পয়েন্ট লিখি ইনকাম ফ্রম আদার সোর্স কি কি ছিল বল তোরা পড় পড়তে থাক ওকে যে স্যার ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট ছিল তো ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট কত টাকা বলেছিল টোটাল 25,000 টাকা বলেছিল দুটো পার্ট করে দে একটা সেভিংস 8,000 টাকা কারণ এটা আমার মাথায় রাখতে হবে সেভিংস 8,000 টাকা বলেছিল সেভিংস 8,000 টাকা আর আদার ব্যাংক ডিপোজিট কত 17,000 টাকা ঠিক আছে তো এবার দেখ এখানে দেখ এখানে অনেক ব্যাপার ছিল আমি ফিক্সড লিখলাম না ফিক্সড লিখে কি যায় আসে আমার কেননা তুই বল সেকশনটা মনে কর 80 ডিটিএ কি বলেছে 80 ডিটিএ কাকে নিয়ে আলোচনা করেছিল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট সেভিংসে কত টাকা ছাড় পাওয়া যায় 10,000 টাকা তাই জন্য 8,000 টাকা দিয়েছে তার মানে তুই 80 ডিটিএ তে তুই 8,000 টাকায় ছাড় নিতে পারবি মানে 80 ডিটিএ ম্যাক্সিমাম 8,000 টাকা আর কি বলেছে এখানটায় আর কি বলেছে তুই যদি এখানে স্যার 25 মধ্যে 8,000 টাকা সেভিং তাহলে বাকি 17,000 টাকাটা কি ফিক্সড যদি ফিক্সড ধরিস তাহলে ফিক্সড ধরলে কি হয় 80 বিতে ছাড় পাওয়া যাবে যদি সিনিয়র হয় তাহলে এখানে কি সিনিয়র বলেছে না সিনিয়র বলে তার মানে এটা তো আর আসবে না টিটিভিতে ব্যাপারটা বুঝতে পারছিস তো নলেজে চলবি ব্যাপারটা বুঝতে হবে এই জন্য কোনো খাপড়ে যেও না যাস তাহলে কি লিখলাম এখানে কি লেখা ছিল বল কথাটা বল কি লেখা ছিল ইন্টারেস্ট অন ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক ডিপোজিট ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক ডিপোজিট কত টাকা 8,000 টাকা আর কি লিখবো ইন্টারেস্ট অন কি লিখবো ফিক্সড বা আদার ব্যাংক যা খুশি আদার ব্যাংকে তো আরো অনেক অ্যাকাউন্ট হয় ঠিক আছে তো আদার আদার ব্যাংক ডিপোজিট কত 17,000 টাকা বাইরে সেই 25,000 টাকাই বসলো কিন্তু এটা কেন ভাগ করলাম তোদের সুবিধার জন্য তুই ডাইরেক্ট 25,000 লিখতেই পারতি ভাগ নাও করতে পারতি কিন্তু যখন করতি ডিডাকশন ওটা কিন্তু ঠান্ডা মাথায় রাখতো ওটা মাথা ঠান্ডা করতে হতো ঠিক আছে তো ওটা কিন্তু মাথা ঠান্ডা করতে হতো 25,000 টাকা আর কেউ ছিল না আরেকটা ছিল না আইটেম দেখ এই 25,000 টাকা না আমি এইগুলো কেন বলতো আরেকটা আইটেম ছিল দেখ ডিভিডেন্ড ফর্ম আইটিসি ছিল ডিভিডেন্ড ফর্ম আইটিসি লিমিটেড ডিভিডেন্ড ফর্ম আইটিসি লিমিটেড 10,000 25 আর 10 যোগ করে কত 35,000 তাহলে টোটাল 7,50,000 এটাকে বলা হয় জিডিআই গ্রস টোটাল ইনকাম থেকে মাইনাস কর ডিডাকশন আন্ডার সেকশন 80 আন্ডার সেকশন 86 কি কি ছিল ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ ছিল তো লাস্ট লাইনে ছিল না একদম লাস্ট লাইনে ছিল কি ছিল বল ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ একটু দেখে নিত কোথায় ছিল একটু টাকাটা ছিল একদম লাস্ট লাইনে ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ ছিল 15,000 ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ কত 15,000 আর কি ছিল এলআইসি প্রিমিয়াম এলআইসি প্রিমিয়াম কি নিজের হেলথের উপর সরি নিজের লাইফের উপর ছিল দেখে নে তো এলআইসি প্রিমিয়াম কার লাইফের উপর পড়েছিল অঙ্কে বলছে পেড এলআইসি প্রিমিয়াম অন ওন লাইফ কত 19,000 আর পলিসি বলে 1,00,000 টাকা তাহলে এটা কিন্তু 10,000 টাকা 10,000 টাকা সে বুঝবেই কেন 10,000 টাকা হবে অসুবিধা হলে ব্যাকেটে লিখে দে ও অসুবিধা হলে ব্যাকেটে লেখা না পরীক্ষায় লিখতে হবে রেস্ট্রিক্টেড টু 10% অফ পলিসি 15-10 25,000 টাকা কোথায় লিখবো লাস্টের ঘরে পাঠিয়ে দে তাহলে 80 সিতে 25,000 টাকা হলো আর তো কিছু আসছে না আন্ডার সেকশন 80D তুই যখন বাড়িতে অঙ্ক করবি যেমন 2019 সালে অনার্সে যে অঙ্ক এসেছিল না মানে স্যালারি তো ওটা একটু মানে টোটাল ইনকাম ওটা একটু দেখতে হবে খুব ভালো করে দেখতে অন্যান্য অঙ্কগুলো খুব একটা আটকাবে না মানে কলেজ পড়ি তারপর খুব একটা আটকাবে না কিন্তু ওই যে 2019 অনার্স থেকে মিস্টার তামাংয়ের একটা অঙ্ক এসেছিল ওগুলো একটু আটকাবে কিন্তু স্যালারিটা রিভাইস লাগবে এটা করার জন্য ওটা করার জন্য স্যালারি রিভিশন লাগবে যেমন আমরা যত মনে করছি ওখানে বেসিক স্যালারি বলে দিয়েছিল টিএ বলে দিয়েছিল আর 2-3টে অ্যালাউন্স বলে দিয়েছিল আর মানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বলে দিয়েছিল এই চারটে বলেছে তো মানে ওটা একটু রিভাইজ করে নিতে হবে আর যদি তোর রিভিশন করাও না থাকে পুরোনো দরকার নেই তুই ওইটা ক্লাস করলি তুই ওইভাবে আমি করেছি এইচডি তাহলে কি লিখলাম এইচডি তে
এইটি কি কি আছে এখানে বল? মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওন হেলথ লেখ। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওন হেলথ কত টাকা দিয়েছে বল? 10,000 টাকা। বল কত টাকা দিয়ে? 10,000 টাকা। তারপর কি বলছে? আর স্পাউস, নিচে লিখলাম স্পাউস। স্পাউস কত বলেছে? 8,000 টাকা। দেখ তো স্পাউস কত বলেছিল? 18,000 টাকা। তাহলে কত হবে? ম্যাক্সিমাম তো 25,000 টাকা ছাড় পাওয়া যায়, কারণ সিনিয়র না হলে মানে বিলো 60 ইয়ার্স কত টাকা ছাড় পাবে? ম্যাক্সিমাম 25,000 টাকা। তাহলে ডাইরেক্ট বাইরের ঘর 18,000 টাকা বসিয়ে দেব। এখানে ব্র্যাকেটে লিখে দিলাম ম্যাক্সিমাম লিমিট রুপিস 25,000। এবার কি লিখবো? আন্ডার সেকশন 80G নাম লেখ। ডোনেশন টু কোথায় ডোনেট করেছিস? ডোনেশন টু কি ছিল? কি ছিল বল? ডোনেশন টু PM National Relief. পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড। পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড কত টাকা দিয়েছে বল? কত টাকা? 10,000 টাকা। পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড 10,000 টাকা দিয়ে দেবো। মানে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ডে ডোনেশন করলে পুরো টাকাই ছাড়। ন্যাশনাল, বুঝতেই পারছি ক্লাস করেছিলাম এগুলো না, এটা তোর 80G করা আছে। সুতরাং তোদের এগুলো বলতে হবে না, ঠিক আছে? তোদের ওইগুলো বলার দরকার নেই, কারণ যাদের যাদের ডিডাকশন ভালো করে করা যায় তাদেরকে এগুলো বোঝাতে হবে না। কারণ ডিডাকশন এই জন্য আমি অনেক সময় নষ্ট করেছি। দেখবি ডিডাকশনে 6-7টা ক্লাস করেছিলাম এই কারণের জন্য। এখানে কত? 10,000 টাকা লিখবো, তাই তো? হয়ে গেল। আর কি ছিল? আর একটা কথা আমি দেখেছি অনেক স্টুডেন্ট ভুল হয়। ইভেন আমিও যখন আগের বছর ক্লাসগুলো করছিলাম মাঝে মাঝে মানে পরে মিস্টেক হয়ে যাচ্ছিল, পরে আমাকে করতে হচ্ছিল। 80 এটা কেন? দেখ 80 তো কোশ্চেনে লেখা থাকে না। ও তো কোশ্চেন তো ওইভাবে লেখা থাকে না। এটা তোকে খুঁজে এটা তো মাথায় রাখতে হবে। এইটাই কিন্তু ম্যাক্সিমাম ভুল হবে। 80 এটা লিখতে বা মানে তুই পুরো যখন অঙ্ক হয়ে যাবে তখন মনে পড়বে এইভাবে 80 তো নেওয়া হলো না। তুই যখনই অঙ্ক করবি না টোটাল ইনকামে, তুই সবসময় দেখবি অঙ্কে ব্যাংক ইন্টারেস্ট আছে কিনা, আদার্স সোর্স। এটা সবসময় মাথায় রাখবি, ব্যাংক ইন্টারেস্ট আছে কিনা। যদি ব্যাংক ইন্টারেস্ট থাকে, কোন ব্যাংকের ইন্টারেস্ট আছে এটা দেখবি, এটা খেয়াল কর। এইটা মিস্টেক হয়, যেটা বললাম মিস্টেক হয়, তো এটা মাথায় রাখবি। তো দেখ এখানে ব্যাংক ইন্টারেস্ট ছিল, সেভিংস ব্যাংক ইন্টারেস্ট ছিল না 18,000 টাকা। তার মানে সেভিংস ব্যাংকে টাকা ডিপোজিট করলে সরকার ছাড় দেয়। আগে ছিল না, রিসেন্ট নিয়ে এসেছে ছাড়টা, ঠিক আছে? কত টাকা ছাড় পায়? ম্যাক্সিমাম 10,000 টাকা সেভিংস ব্যাংকে। এটা 80 বলেছে। আর 80 কি বলছে? ম্যাক্সিমাম 50,000 ছাড় পাবে। সেটা কাদের জন্য? সিনিয়র সিটিজেনদের জন্য। সে যে কোনো ইন্টারেস্ট হতে পারে, সেটা ফিক্সড হতে পারে আবার সেভিংস হতে পারে। তাই এখানে তো খাস 18,000 টাকায় ছাড় দিয়ে দেয়, 80 দিয়ে দেয়, 18,000 টাকা ছাড় দিয়ে দেয়। ঠিক আছে তো? তাহলে কি লিখবি? ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক ডিপোজিট। ব্যাংকে লিখ ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক ডিপোজিট। ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক ডিপোজিট মানে আমার যা মন বলছে, যেটা মন বলছে এত বছর ধরে এক্সপিরিয়েন্স থেকে, আমার মনে হয় আমি যা দিয়ে তোকে 19টা অঙ্ক দিলাম, এই ধরনের অঙ্কই দেবে, মানে এই ধরনের অঙ্কই দেবে। ঠিক আছে? ওই স্যালারি দেওয়া অঙ্ক না, তো আমার যতদূর মনে পড়ে ওই 2011-11 সালের আগেই দিন, তার আগে আর দেয়নি। মানে তারপরে আর দেয়নি। তো সুতরাং তুই এই ধরনের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস কর। বাট ওইগুলো করাবো না বলছি না, ওইগুলো তো করাবো, এরপরেই করাচ্ছি ওইগুলো। তো বল টোটাল করে দেখ, মানে 7.5 লাখ থেকে এগুলো বাদ দে, 25 মানে 7,25,000। 7,25,000 থেকে 18 বাদ দিলে কত? 7,07,000। 7,07,000 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে? 7,11 মানে হচ্ছে তোর 6,89,000। 6,89,000 এটাকে বলা হয় টোটাল ইনকাম। এটাকে বলা হয় টোটাল ইনকাম। ঠিক আছে? এটা টোটাল ইনকাম হয়ে গেল। টোটাল ইনকাম শেষ। এবার চলে আয়, এবার ট্যাক্স লাইবিলিটি বের কর। ট্যাক্স লাইবিলিটি আলাদা করে দাগ কাটতে শিখেছিলাম না? লেখ ট্যাক্স লাইবিলিটি, লেখ ট্যাক্স লাইবিলিটি অফ কি ছিল? মিস্টার দাস। জাস্ট জিজ্ঞাসা করছি, বই তো তোর সামনে বই খোলা আছে, প্রত্যেকের বই খোলা আছে, প্রত্যেকের বই খোলা আছে, তাই না? দেখ আমি এখানে খুব সুন্দর করে বলছি, এখানে বলছি, লিখছি, তোদের লিখতে হবে না। আমি তোদেরকে ভালো করে এই কনসেপ্টটা পুরো মাথার মধ্যে বিল্ড করি, কনসেপ্টটা বিল্ড করি। 6,89,000 এটা তো টিআই, এটাও টিআই। এটা দুটো পার্ট হচ্ছে, একটা স্পেশাল আছে, তাই তো? আর একটা নর্মাল আছে, তাই তো? স্পেশাল বলতে কোনটা? ওই ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন খাতা দেখ, পাতা উল্টালে হবে না, খাতা দেখ, খাতার দিকে দেখ। ক্যাপিটাল গেইন কত ছিল বল দেখি? ক্যাপিটাল গেইন কত বলবো? 40 বলবি নাকি 25 বলবি বল?
25,000 টাকা, 25,000 টাকা ক্যাপিটাল গেন, কারণ মাইনাস করার পর 25,000 টাকা। এই যে 25,000 টাকা ক্যাপিটাল গেন, কি ক্যাপিটাল গেনটা? লং টার্ম, শর্ট টার্ম তো নেই, লং টার্ম। এলটিসিজি কত? 25,000 টাকা। তো 6,89,000 থেকে 689 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে? 6,64,000। এটা হচ্ছে নর্মাল ইনকাম। একদম ক্লিয়ার, এখানে কোনো ডাউট নেই। এবার এই 25,000 আমি বলেছিলাম লং টার্ম ক্যাপিটাল গেনের উপর কখনো কখনো 10% গভর্নমেন্ট ট্যাক্স নেয়, কখনো 20% ট্যাক্স নেয়। বলেছিলাম, ভুল বলেছিলাম কি? তো মনে রাখতে হবে এখানে লং টার্ম ক্যাপিটাল কি বলে দেখ, আমি বললাম 10% অ্যাপ্লিকেবল কখন হবে? 10% অ্যাপ্লিকেবল কখন বলেছিলাম? যদি শেয়ার হয়, শেয়ার হয় 10%। নোটটা করতে হবে তোকে, তোকে নোট করতে হবে। কত নম্বর পেজে? বইটা দে, এক মিনিট দেখিয়ে দিচ্ছি। আমি বই তো বলেও দিয়েছিলাম এইগুলো তোকে বলে দিয়েছিলাম। আচ্ছা, এই পয়েন্টটা তোমার লাগছে না? আমি এখান দিয়ে খুলে দেখাচ্ছি। এইগুলো এখানে আর লাগবে না, এখানে কাজ মিটে গেছে, ঠিক আছে? এখানে কাজ মিটে গেছে, প্রথমে চলে আসে। পেজ নাম্বারটা বল দেখি, যে এখানে ছিল মেন মেন চ্যাপ্টার, পেজ নাম্বারটা বল। 60 ও বলো 60, দাঁড়া 60 পেজ খুলি একটু, এক মিনিট। বারবার করে এই পয়েন্ট আমি বলেছিলাম, মার্কিং করেছিলাম, মার্কিং গুলো তোকে দেখতে হবে, মার্কিং গুলো তোকে দেখতে হবে। এই পয়েন্টটা কিন্তু বারবার করে প্রবলেম করবে। দেখছি এক মিনিট ওকে লাইন দেখো। যে কোনো জায়গা থেকে তুই এটাও দেখতে পারিস, ও যেটা বললো এটাও তুই দেখতে পারিস, বা অন্য জায়গাতেও দেখতে পারিস। এই যে এখানে বলছে লং টার্ম ক্যাপিটাল গেইন। আচ্ছা দেখ, তোর জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল, রাইট? এটা তোর জন্য অ্যাপ্লিকেবল, এটা নয়। এটা কি বলছে? 23/7/24 পর, এটা তোর জন্য নয়। তোর জন্য কোনটা? 23/7/24, ঠিক আছে? পরের বছর যারা ওটা ওদের জন্য, ঠিক আছে? তো 23/7/24 কি বলছে? দেখ, একটা 20% আছে, আবার 10% আছে, ঠিক আছে? 20% 10%। 20% কাদের জন্য, 10% কাদের জন্য? বলছে লং টার্ম ক্যাপিটাল গেইন অন এনি অ্যাসেট, যে কোনো অ্যাসেটের উপর লং টার্ম ক্যাপিটাল গেইন যদি হয়, আদার দ্যান দোজ কভার্ড আন্ডার 1112A। 1112A হলেই তোর 10%। আর 1112A তেই শেয়ারের কথা বলা আছে। তো এখানে না আরেকটা জায়গায় লেখা ছিল, আরো ডিটেলসে লেখা ছিল, 1112A সমেত। আমি একটু দেখে নিচ্ছি, দাঁড়া। এই দেখ, এই দেখ কত নম্বর পেজ? প্রত্যেকে 53 পাতা। এটাই দেখ দে, আর এটাই তুই রিড করতে গেলে তোর জন্য সুবিধা হবে, তোর জন্য সুবিধা হবে। এটাই রিড করা তোর জন্য সুবিধা হবে, এটাই রিড করা তোর জন্য সুবিধা হবে। এটাই মানে বইটা আমি আগের দিন বলেছিলাম। এই দেখ, সুন্দর করে দাগ দিয়ে নে বইতে, বইতে দাগ দিয়ে নে। এটা মানে বলতে পারিস এই চ্যাপ্টারের জন্য মন্ত্র, একটা বিশাল বড় মন্ত্র, ক্যাপিটাল গেইন ট্যাক্সের মন্ত্র এটা, ঠিক আছে? তো সেটা কি? দেখ, সি নম্বর পয়েন্টে কোথায় বলছে? বলছে লং টার্ম ক্যাপিটাল গেইন ওভার জেনারেল 20% চার্জ হয়। লং টার্মের উপর কত পার্সেন্ট চার্জ হয়? 20%। তোরা তো 11-12 থেকে পড়ে আসছিস থিওরি। লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর 20% চার্জ হতো, আর শর্ট টার্মের উপর 15%। এটাই তোরা জানতি না? লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর 20% চার্জ হয়। যে কোনো লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর 20% চার্জ হয়, এক্সেপ্ট শেয়ার। আচ্ছা, এক্সেপ্ট শেয়ার, শেয়ারের জন্য 20% নয়। লিখেছে অ্যাপ্লিকেবল অন লং টার্ম ক্যাপিটাল আদার দ্যান ইকুইটি শেয়ারস অফ দ্য কোম্পানি। ইকুইটি শেয়ার ছাড়া, ইকুইটি শেয়ার ছাড়া অন্য কোনো শেয়ার, অন্য কোনো শেয়ার, কি বললাম? ইকুইটি শেয়ার ছাড়া অন্য কোনো অ্যাসেটের উপর, গোল্ড বল, এখানে কি ছিল, বিল্ডিং বল, ল্যান্ড বল, এর উপর 20%, ঠিক আছে? এর উপর 20%। তার মানে কি বললাম, কি বললাম তোকে? ইকুইটি শেয়ার ছাড়া অন্য যে কোনো অ্যাসেটের উপর 20% চার্জ হবে। আচ্ছা, তার মানে এটা কি বলছে? উপরে দেখ কি বলছে, অঙ্কে ফোকাস করছিস তো, পরবর্তী সময়ে আমার কাছ থেকে এই অ্যান্সার গুলো পাবি না। পরবর্তী সময় আমি রিভিশন করাতে পারবো না এই জিনিসগুলো। তো যারা অঙ্কে ফোকাস, ওই অঙ্কই করে যা। পরীক্ষা হলে কি তখন মুখে হাত দিয়ে বসে থাকতে হবে? বি নম্বর পয়েন্ট কি বলেছে? লং টার্ম ক্যাপিটাল গেইন 10%। লং টার্ম ক্যাপিটাল গেইন কি হয়? 10%। এই 10% কার উপরে? 112 এতে, 112, 112 এতে বলা আছে। অনেক সময় পরীক্ষা হয় না, তোকে না অ্যাসেটের নাম বলে দেবে, নাও বলতে পারে, মাথায় নাম নাও বলতে পারে, 112 এই কথাটা বলে দিতে পারে, 112A, 111 এরকম নাম বলে দিতে পারে। এইগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তো বলছে অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল। দেখ, আমাকে যদি কখনো কোশ্চেন করতে বলে, আমি তো বলবো তুই 112A 100 কেন? ওরা তো ওইটা মুখস্থ করবে, শেয়ারের উপর হলে এই পার্সেন্ট হয়, আর গোল্ড বা বিল্ডিং উপর এই পার্সেন্ট হয়। তুমি এরকম সেকশন, কারণ এই সেকশনটা অনেকে কিন্তু সেকশন অনেকে পড়ে না, সেকশন দিয়ে দেয়। তো ওই প্রফেশনাল কোর্সে সেকশন দিয়ে দেয়, তোকে ওরকম ভাবে অ্যাসেট বলে দেয় না। এটা মাথায় রাখতে হবে, সেকশন মনে রাখতে হবে। তাহলে কি বললাম? লং টার্ম ক্যাপিটাল গেইন উপর 10% চার্জ হবে, যেখানে 112A কভার করছে। অর্থাৎ অ্যাপ্লিকেবল অফ লং টার্ম ক্যাপিটাল ইজ ইকুইটি শেয়ার অফ এ কোম্পানি, মানে কোম্পানি যদি শেয়ার বেচে লাভ করে,
শেয়ার বললাম না, শেয়ার বেচে যদি লাভ করে লং টার্ম ক্যাপিটাল হয়, শেয়ারটাই তো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয়, তাহলে ওটা বেচলে কি হবে, লং টার্ম ক্যাপিটাল গেন হবে, তাহলে শেয়ারের উপর 10% চার্জ, শেয়ারের উপর 10%, আর শেয়ার ছাড়া আদার অ্যাসেটসের উপর 20, মাথামতি গেঁথে ফেলবে, শেয়ার হলে 10 আর শেয়ার ছাড়া অন্য অ্যাসেট 20, এখানে কি ছিল, শেয়ার ছিল না স্যার, অন্য অ্যাসেট, তাহলে কি 20। আচ্ছা আর একটু পড়ি, এখনো অঙ্ক যাবো না, আর একটু পড়ি কি বলেছে এখানে, বলেছে উইদাউট, আচ্ছা শেয়ারের ক্ষেত্রে কি হবে, উইদাউট ইন্ডেক্সিং, মানে ইন্ডেক্সের ওই যে আমরা মনে পড়ে যখন ক্যাপিটাল গেইন করতাম ওখান থেকে মাইনাস করতে মনে পড়ে, আইকোয়া বলে একটা কথা বলতাম না, আইকোয়া মনে পড়ছে, ক্যাপিটাল গেইন যখন কস্ট না, ওখানে যেটা লেখা সেল, এখানে লেখা থাকতো সেল কনসিডারেশন, তার থেকে মাইনাস করতে মানে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, তো বলছে উইদাউট ইন্ডেক্সিং, মানে তুই আইকোয়া করিসনি বাদে দিস, উইদাউট ইন্ডেক্সিং হলেই, উইদাউট ইন্ডেক্সিং হয়ে গেন এক্সিটিং রুপিস 1,00,000 10%, মানে কি বলতে চাইছে, যদি তোমার এই ক্যাপিটাল গেইনটা 1,00,000 টাকার উপর হয় তখনই 10% চার্জ ছিল, 1,00,000 টাকার উপর হলে 10%, 1,00,000 টাকার নিচে হলে নয়, ঠিক আছে, 1,00,000 টাকার উপর হলে 10%। তো সুতরাং কিন্তু এই জিনিসগুলো তোকে একটু ছোট ছোট, উইদাউট ইন্ডেক্সিং, এই যে পয়েন্ট করে লেখা আছে, নোট করা আছে, নোটটা তোকে ফোকাস করতে হবে, খুব টাফ কোশ্চেন বলে এই কথাগুলো বলে দেয়, ঠিক আছে, তবু আমি বলে দিলাম, আমি তোকে জিনিসটা বলে দিলাম, জেনারেলি আমরা যত দেখবি তুই যতগুলো অঙ্ক পেয়েছিস না, তুই দেখবি লং টার্ম ক্যাপিটাল শেয়ার বলে দেয়, সব কটা কিন্তু আদার অ্যাসেটস, আর যে স্যার কোশ্চেনে কিছু বলে না সবসময় ধরবি আদার অ্যাসেটস, লিখে দিবি আদার অ্যাসেটস, ঠিক আছে তো, আচ্ছা এটা বললাম, এবার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বলি, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কি বলেছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন সেকশন কি 1(1)(a), টিপিল 1(a), টিপিল 1(a) তে কি বলেছে, টিপিল 1(a) তে কি বলেছে, বলছে যে অ্যাসেট ইজ ইকুইটি শেয়ার অফ এ কোম্পানি, ঠিক আছে তো, আর ট্রানজাকশন, আর বলছে আদারওয়াইজ নর্মাল রেট, তার মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কি বলছে, ইকুইটি শেয়ার হলে 15%, ইকুইটি শেয়ার হলে 15%, আর ইকুইটি শেয়ার ছাড়া অন্য কোনো অ্যাসেট হলে নর্মাল রেট, এটা কিন্তু তোকে মাথায় রাখতে হবে, এই জিনিসটা দেখ, আমার যা মনে হয় এখানে একটু আটকাতে পারে, আটকানো জায়গা, এই চ্যাপ্টারে আর কোনো আটকানোর জায়গা নেই, আমার মনে হচ্ছে না আটকানোর জায়গা আছে, তাহলে এর উপর কত পার্সেন্ট হয় বলে, লং টার্ম ক্যাপিটাল গেইন এখানে কি হবে, কত হবে এখানে, এর উপর কত পার্সেন্ট হবে, 20%, তাহলে 25,000 20% করলে কত হবে, 5,000 টাকা হচ্ছে, এটা 5,000 টাকা হয়ে গেল, তাহলে এখানে লেখ, উপরে লেখ, এখানে লেখ ট্যাক্স অন এলটিসিজি কত হলো, 25,000 20% কত হলো ধর 5,000, এবার লিখবি কি ট্যাক্স অন নর্মাল ইনকাম। আচ্ছা তোদের স্ল্যাব ক্লিয়ার, ওই ছবি এঁকে এঁকে ক্লিয়ার, ছবি এঁকে এঁকে বলিস আরো একবার দেখাতে, আমি দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ছবি এঁকে দেখাতে বললে আমি দেখিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে চলো আর একটা দেখাই, ছবি এঁকে এঁকে তারপর ওখানে করে দেবো, আমি যেটা মানে যখন তোর পুরো মানে এই টাইম লাইনটা যখন তোর পুরো মাথায় ক্লিয়ার হয়ে যাবে তখন আমি আর টাইম লাইন করবো না, ডাইরেক্ট করবো, কিভাবে করতে সেটাও দেখাবো। তো দেখ আমি একটা টাইম লাইন দেখিয়ে দিই, অনেকের অসুবিধা হতে পারে, টাইম লাইন দেখাচ্ছি। আচ্ছা ভদ্রলোকের বয়স কত ছিল বলতো, মানে বিলো 60, আচ্ছা 0 থেকে 2.5 লাখ, 2.5 লাখ থেকে 5 লাখ, আর কি 5 লাখ থেকে 10 লাখ এসছে, তাহলে এখানে লিখলাম 0 থেকে 2.5 লাখ, 2.5 লাখ থেকে 5 লাখ, আর 5 লাখ থেকে 10 লাখ, এটা কত হবে 0%, এটা 5%, আর এটা 20%, তাহলে এটা তো 0 টাকা হলো, আর এটা কত হবে বল, 12,500, বহুবার বলেছি, কেন 12,500 হলে বলতে হবে বল, 2.5 থেকে 5 লাখের ডিফারেন্স কত, 2.5 লাখ, 2.5 লাখের 5%, 12,500, এবার ওই ভদ্রলোকের ইনকাম কত স্যার, 6,64,000, এক্সট্রা কত 1,64,000, এক্সট্রা কত বল, এক্সট্রা কত, যে বুঝতে পারছিস না সে ফোকাস কর, যে বুঝতে পারছিস সে ক্যালকুলেট করে ফেলছে, যে বুঝতে পারছিস সে ফোকাস কর, যে বুঝতে পারছিস না তাকে বলছি ফোকাস করতে, ঠিক আছে 5 লাখ টাকা ছিল আর এখানে ইনকাম 6,64,000, তাহলে কত হচ্ছে এক্সট্রা 1,64,000, তাহলে এখানে দেখালাম, এই তো বললাম যে বুঝতে পারছেন, বারবার বলছি ফোকাস কর, ঠিক আছে তো 1,64,000 উপর 20% কত হচ্ছে 32,800, তাহলে 32,800 যোগ 12,500 কত হচ্ছে 45,300, তাই তো 45,300 হয়েছে, তোদের 45,300 বেরিয়েছে তো, করে ফেলেছিস, এটা দেখে নে, এটা দেখ কেউ যদি বুঝে যাস সে টুক না করতে পারে, যদি কারো অসুবিধা সে টুকে নিতে পারিস, আমি কিভাবে করলাম। 45,300 হলো তো, বুঝতে পারলি তো, কিন্তু স্যার পরীক্ষার হলে কি আমি এরকম টাইম লাইন করবো, দেখ অনেকে টাইম লাইন করে না, আমি বলবো তুই টাইম লাইন করিস না, তো খুব বোঝানোর জন্য, তোকে বেটার আন্ডারস্ট্যান্ডের জন্য আমি এটা করা, বেটার আন্ডারস্ট্যান্ডের জন্য, পরীক্ষা হলে আমি এগুলো করেও না, আমাকে বলবি না, আমি করবো না, আমি কিভাবে করবো দেখ লিখছি, হ্যাঁ করে দেখাতে পারি না, করে দেখাতে হবে, করে পেলি, তার মানে তো তুই পাশের জয়টা ঢুকে দিয়েছিস, এবার 2 নম্বর ওখানে ডিডাক্ট,
ঠিক আছে তো, তাহলে প্রথমে কি লিখতে হবে, এর মানে লিখতে হবে, লেখাটা লিখতে হবে আপ টু, লেখ আপ টু ₹2,50,000, এর মানে লিখতে হবে আপ টু ₹2,50,000। স্যার নরমালি ট্যাক্স অন নর্মাল ইনকাম লিখতে হবে আপ টু 2,50,000, আপ টু ₹2,50,000 কত পার্সেন্ট, আপ টু 2,50,000 হচ্ছে নীল হয়, নীল, তাই তো, 2,50,000 নীল হয়, আপ টু 2,50,000 নীল। তারপর লিখবো কি, লিখতে হয় ফর্ম, লিখবি ফর্ম ₹2,50,000 1 2 ₹5 lakhs, ঠিক আছে। তাহলে এবার ব্যাকেটে লিখবো, এখানে ব্যাকেটে লিখবো কত, যে ডিফারেন্স বল, 2.5 লাখ টাকা, 2.5 লাখ ইন্টু 5% কত হচ্ছে 12,500, ক্লিয়ার। তারপর কি ছিল, ফর্ম 5 লাখ 1 2 রুপিস, এখানে কি 10 মানে স্ল্যাবটাকে বলে 10 লাখ, স্ল্যাবটা হচ্ছে 10 লাখ, আছে লেখ না, আমি লিখেই দিই, তো লিখে দিচ্ছি 10 লাখ, 10 লাখ টাকা লিখ। ব্যাকেটে লিখবো কত, এক্সট্রা কত হচ্ছে, এক্সট্রা কত হচ্ছে দেখ, 6,64,000 থেকে 5 লাখ বাদ দিলাম, পড়ে যেটা হবে তার উপর 20%, কত বেরিয়েছিল বল, কত হয়েছিল বলতো আমাদের, 32,800 বললো, তাই তো, 32,800, তাহলে 32,800 যোগ 12,500, পরীক্ষা হলে কিন্তু এইভাবে তোকে করে দেখাচ্ছে, ঠিক আছে তো, মনে থাকবে তো, মনে থাকবে তো, করে দিয়ে আসতে হবে তো এইভাবে, এইভাবে করে দিয়ে আসলে কিন্তু নাম্বার পাবি। কত হচ্ছে, না না, অঙ্কের মধ্যে দেখাতে হবে, এটা অঙ্কের মধ্যে। আর এই দেখ, এর পরের চ্যাপ্টার তো বাদ দে, তারপরের চ্যাপ্টার যখন করবো না অ্যাডভান্স ট্যাক্স, এইটাই শিখতে হবে। অ্যাডভান্স ট্যাক্স যখন অঙ্ক করবি না, তো জাস্ট একটু ছোট্ট 2 মিনিটের একটা বলেইছি, তুই যদি কলেজেও পড়ায় বুঝিয়ে যাবি। অ্যাডভান্স ট্যাক্স যখন অঙ্ক করবি না, ও তোকে পরীক্ষায় 5টা হেডের নাম বলবে, তো হেড যোগ করে দিলি, জিটিআই বেরিয়ে গেল। তারপর ও তোকে ডিডাকশন, স্যার ডিডাকশন করতে দেবে না, রে ডিডাকশন করতে দেবে, লিখে দেবে 80C এত, 80D এত, খুব জোরে বলেই তোর একটা 80Cর নাম বলেই দেবে, বাদ দিয়ে দিই, টোটাল ইনকাম হয়ে গেল, ঠিক আছে, টোটাল ইনকাম বেরিয়ে গেল। যে টোটাল ইনকাম বের করে ফেললি না, তারপরে এইভাবে তোকে ট্যাক্স বের, মেইনলি তোকে ট্যাক্সই বের করতে হবে, ট্যাক্স বের করতে হবে মেন, মানে এর পরে যখন অ্যাডভান্স ট্যাক্স আমরা করবি না, অ্যাডভান্স ট্যাক্স কিন্তু এই ট্যাক্স লাইবিলিটিটাই মেন খেলা, অ্যাডভান্স ট্যাক্স, ট্যাক্স লাইবিলিটিটাই মেন খেলা অ্যাডভান্স ট্যাক্স। আর অ্যাডভান্স ট্যাক্স জাস্ট একটু, যখনই অ্যাডভান্স ট্যাক্সের কথা মাথায় আসলো, আমার ওই কথাটা না বললে কোনো অসম্পূর্ণ থেকে যায়। সেটা কি, যে অ্যাডভান্স ট্যাক্স কারা দিতে পারে জানিস তো, কারণ বছরে যদি ট্যাক্স হয় 10,000 টাকার উপরে, তারা অ্যাডভান্স ট্যাক্স দিতেই হবে, অ্যাডভান্স ট্যাক্স অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। আর অ্যাডভান্স ট্যাক্স খবরের পেপার দেখবি, খবরের পেপার বা টিভিতে দেখবি একটা অ্যাড দেয়, দেখবি বছরে না 4 বার একটা অ্যাডভান্স ট্যাক্স ডেট আছে, 4 বার হয় অ্যাডভান্স ট্যাক্স, নিশ্চয়ই তো কলেজে পড়াশোনা করেছিল, তাও বলেছি, এরমে বলবি কি বলতো, 6/9/12/3 মানে কি হয় বলতো, তার 15 তারিখ প্রতি, মানে 15 তারিখ দিতে হয় অ্যাডভান্স ট্যাক্সের টাকা, দিতে হয় 15 তারিখ, 15 তারিখ, 15 মার্চ, এরকম ডেট গুলো হয়, জাস্ট একটু বলছি, কারণ এইগুলো নর্মালি তোকে বলে দেওয়া, 15/6, 15/9, 15/12 আর 15/3, অ্যাডভান্স ট্যাক্স এই 4টে ডেট, 4টে ডেটেই দিতে হয় অ্যাডভান্স ট্যাক্স, ঠিক আছে। তো যখন করবো মানে মেনলি এইটার পরের পার্টি অ্যাডভান্স ট্যাক্স, মানে স্যার অ্যাডভান্স ট্যাক্স আমি পারবো, আরে তুই অ্যাডভান্স ট্যাক্সের 90% শেখা হয়ে গেছে, 10% শুধু বাকি আছে, 10% শেখা বাকি আছে, অ্যাডভান্স শেখা হয়ে গেছে তোর। তা আমি কি বলছি, পরপর একটা দেখ, আমি তোকে না, দেখ অনেক কলেজ বা অনেক কোচিং এ দেখি আগে নাকি অ্যাডভান্স ট্যাক্স বা টিডিএস করে দিই, আমি না একটা সিকোয়েন্স করছি, যাতে তোর বুঝতে পুরো সুবিধা হবে, মানে আমাকে খাটতে হচ্ছে না, আমাকে খাটতে আমি যদি প্রথমে এই চ্যাপ্টার করতাম, বিশাল খাটতে হতো, তুই বুঝতে পারতি না যে সেটআপ কি, তুই ডিডাকশন কি বুঝতে পারতি না, এগুলো সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, আমাকে প্রচুর টাইম লেগেছে, অনেকে জিজ্ঞাসা করে, অনেকের অনেক কোচিং অনেক চ্যাপ্টার হয়ে গেছে, কিন্তু আমার অত হয়নি, কিন্তু এরপরে আমার ফার্স্ট হবে, এবার আমার ফার্স্ট হবে, এবার ফার্স্ট হবে, তো এইগুলো বুঝতে হবে, ব্যাপারটা বুঝলি, সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। তাহলে কত হলো বল, এটা কত হলো 50,300, বুঝতে পারলি তো। আমরা এর পরের চ্যাপ্টার না আমি ফার্ম করাবো নাকি অ্যাডভান্স ট্যাক্সটাই করিয়ে দেবো, কারণ এর সঙ্গে ইজি হয়ে যাবে অ্যাডভান্স ট্যাক্স করানো। আচ্ছা বল, এই দুটো যোগ করে কত হলো, 50,300 হলো। এবার আমরা কি করতাম, এর সঙ্গে কি করতাম, মনে আছে 50,300 পরের পর রিবেট মাইনাস করতাম, রিবেট, তাই তো, এরপরে তো রিবেট হতো, রিবেট কারা পেত, 5 লাখ রিবেট কারা পেত, রিবেট যাদের ইনকাম, যাদের টোটাল ইনকাম 5 লাখ টাকার মধ্যে, তারাই রিবেট পেত। কত টাকা রিবেট পাওয়া যেত, ম্যাক্সিমাম 12,500, 5 লাখ টাকার নিচে হলে 12,500, 5 লাখ টাকা উপর হলে কোনো রিবেট নেই, রিবেট নেই, তাই রিবেট দেওয়া শেষ, 50,300 ব্যাস। এবার এর সাথে কি করতে হয় বল, 4%, কি করতে হয় 4%, 4%টা কি ছিল,
হেলথ অ্যান্ড এডুকেশন সেস কি লিখলাম? হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4%, বাট 2012 কত হচ্ছে? 50,300 উপর 2012 টাকা। 53 দাঁড়া, 5231 এক মিনিট আমি একটু দেখে দিচ্ছি। 5331 আমি লিখবো 52, আমি লিখবো 52310। এটাকে লিখবো রাউন্ডেড অফ করতে হবে, কারণ এটা দরকার তোর মাথায় রাখবি। এই যে রাউন্ডেড অফ করবে সে একটু বেশি নাম্বার পাবে, যে রাউন্ড অফ করবে সে একটু কম নাম্বার পাবে। দুজনেই নাম্বার পাবে, কিন্তু কাউকে ধর হাফ কাটলো, কাউকে হাফ বেশি দিল, এই কিছু ব্যাপার। এটা লিখতে হবে ট্যাক্স লাইবিলিটি, এবং উচিত এটা উচিত। ট্যাক্স লাইবিলিটি ব্যাকেটে লিখবি রাউন্ডেড অফ। বাড়িতে ধর দেখি বাবা, কাকা, দাদা, দিদি কেউ চাকরি বাকরি করলে দেখবি তার যখন ফাইল হয়, দেখবি লাস্টে দেখবি যে ফাইল করে দেবে, সে যদি নিজেও করে দেবে, লাস্টে রাউন্ডেড অফ করে। ট্যাক্স ক্যালকুলেট সবসময় রাউন্ডেড অফ এর উপর, ঠিক আছে? ব্যাংকে যখন টাকাটা দিয়ে যাবি, ট্যাক্সে যে অ্যামাউন্ট হবে 50% দিবি নাকি? এরকম হবে না, তোকে একটা রাউন্ড ফিগার দিতে হবে, ঠিক আছে? সব বলবো সব জিনিস শেখাবো সব। এরপরে যেমন আসবে ইন্টারেস্ট হবে, ইন্টারেস্ট আবার এর উপর হয় না, লাস্টে 10 টাকার উপর ইন্টারেস্ট হয় না, ইন্টারেস্ট আবার মাল্টিপল 100 হতে হবে, ঠিক আছে? তো ও আবার 119 এতে বলেছে। তাহলে এটা সেকশন কি ছিল? লেখ আন্ডার সেকশন 288B। বেশ, অঙ্ক শেষ। 52,310 টাকা। তার মানে ভাব, এবার দেখ, এবার যদি আমি এই অঙ্কটাই বলি, এবার শোন না, দেখ অঙ্ক আমি শুধু সিলেবাসের অঙ্কের মধ্যে থাকি, একটু দূরে যাই যাতে পরের চ্যাপ্টারে সুবিধা হয়। যেমন ধর বলি, স্যার এই ভদ্রলোকের নাম কি? শোন মন্দির, শোন, এগুলো শুনিস না কিন্তু। মিস্টার দাস, ওর কত টাকা দিতে হবে? গভর্নমেন্ট ওকে কত টাকা ট্যাক্স চাইছে বল? এখনো পর্যন্ত হিসাব কত দেখালো? গভর্নমেন্ট ওকে চাইছে কত টাকা? 52,310 টাকা চাইছে, ঠিক আছে? এত টাকা গভর্নমেন্ট ওকে ট্যাক্স চাইছে, মানে যে আমাদের যে ম্যাডাম নির্মলা সীতারামন ম্যাডাম বলেছে যে তুমি মিস্টার দাস তুমি এত টাকা ট্যাক্স দাও। এবার ও তো নিশ্চয়ই ট্যাক্স দিয়েছে গভর্নমেন্টকে। যার এত টাকা ট্যাক্স হচ্ছে, তার মানে ও গভর্নমেন্টকে অলরেডি টাকা দিয়ে রেখেছে, বিভিন্ন টাকা দিয়ে রেখেছে। ধর গভর্নমেন্টকে অলরেডি 10,000 টাকা দিয়ে রেখেছে, তাহলে ওরা কত টাকা দেবে? 52,310 মধ্যে 10,000 টাকা দিয়ে রাখলে কত দেবে? তার মানে ওই যেটা স্যার দিয়ে রাখলে তাকে কি বলে? অ্যাডভান্স ট্যাক্স, টিডিএস, এইগুলো বলে। অ্যাডভান্স ট্যাক্স বা টিডিএস থাকলে বাদ যাবে, এটা অ্যাডভান্স ট্যাক্স সেপারেট পাবি। এবার স্যার অ্যাডভান্স ট্যাক্স, এই ভদ্রলোক কি অ্যাডভান্স ট্যাক্স করা উচিত? অবশ্যই অ্যাডভান্স ট্যাক্স করা উচিত। 10,000 টাকার উপর ট্যাক্স ক্যালকুলেট হয়েছে, অবশ্যই অ্যাডভান্স ট্যাক্স করা উচিত। বুঝতে পারলি তো? যদি তোমার ট্যাক্স লাইবিলিটি 10,000 টাকা ক্রস করে যায়, তাহলে তুমি অ্যাডভান্স ট্যাক্স দিতে বাধ্য। অ্যাডভান্স ট্যাক্স দিতে বাধ্য, 10,000 টাকার উপর হলে অ্যাডভান্স ট্যাক্স দিতে বাধ্য। 10,000 উপরে এর লেখা থাকে, যখন লেখা থাকে শর্ট করে থিওরি লিখবে, হু ইজ লাইবল টু পে অ্যাডভান্স ট্যাক্স। কে অ্যাডভান্স ট্যাক্স দিতে দায়ী? থিওরি করে দিলাম। যার ট্যাক্স লাইবিলিটি 10,000 টাকা ক্রস করে যাচ্ছে, সেই কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দিতে বাধ্য। আরো আছে পড়বো, সিনিয়র সিটিজেন কি আছে, ঠিক আছে? তো ব্যাপারটা বুঝতে পারলি? এই অঙ্কটা কিন্তু আমি এখানেই শেষ করছি। এবার তোরা বইটা খুলে দেখি, 1994 এর একটা অঙ্ক আমি দেখলাম। 1994 এর একটা অঙ্ক, 1994 এসেছিল একটা অঙ্ক, অনেক বহু তোদের জন্ম তো হয়ে গেছে, জন্মের আগের একটা অঙ্ক, খুব ভালো অঙ্ক, আমি এই জন্য পড়াচ্ছি অঙ্ক। 1994 এর অঙ্ক খোঁজ। অঙ্কের মানে ভদ্রলোকের নাম কি বলতো? সৌভিক, মিস্টার সৌভিকের অঙ্ক করবো, সৌভিক। ভালো অঙ্ক। কত? পেজ নাম্বার 84 পেজ নাম্বার 84, 9 নম্বর অঙ্ক, তাই তো? ভালো। মানে কিছু অঙ্ক আমি প্রতি বছরের জন্য আমি রেখে দিই, যেমন এই অঙ্কটা আগের বছর করিয়েছিলাম, মানে আগের বছর করিয়েছিলাম, মানে কি, মানে সামনে করাইনি, ওদেরকে আমি এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, বাট তোদেরকে আমি করিয়ে দিচ্ছি সামনে। ভালো অঙ্ক, দেখ অঙ্কটা পয়েন্টটা দেখ, শুধু আদার সোর্সের খেলা করে দিয়েছে, তার সঙ্গে খেলা দিয়েছে। বলছে মিস্টার সৌভিক, a resident in India, is in employment of a public limited company and receives salary 2,93,200। দেখ স্যালারি ওরা করে দিয়েছে, কোন চাপ নেই, স্যালারি বেরি করে দিয়েছে 2,93,200। ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 31st মার্চ। অঙ্কটা তো তোরাই নিজেরাই করতে পারবি না, আগে কোশ্চেনটা ভালো করে পড়ে নি, টাইম লাগবে কোশ্চেন করতে। হ্যাঁ, অন ফর দ্য ইয়ার এন্ড 31st মার্চ 2024, আফটার ডিডাকশন অফ টিডিএস কাটার পর, ভালো করে শোন, এই যে স্যালারিটা দিয়ে না 2,93,200, মনোযোগ সহকারে শোন, ফোকাস নড়িয়ে দিস না, তাহলে কিন্তু অঙ্ক বুঝতে পারবি না।
এখানে অঙ্কের মধ্যে বোঝার ব্যাপার আছে, হ্যাঁ? বলছে এখানে কি বলে লাইনের মানে বোঝ, মিস্টার সৌভিক ও একটা পাবলিক কোম্পানি চাকরি করে যেখানে ও স্যালারি পেয়েছে 2,93,200। এবার যে মিস্টার সৌভিক যে বাড়িতে এই টাকা স্যালারির টাকাটা তুলে নিয়ে এসছে, এবার ওর তো টাকা কেটেছে, কি কেটেছে? টিডিএস। জানিস তো যারা চাকরি করে তাদের টিডিএস কাটে, হ্যাঁ কি হ্যাঁ জানিস? টিডিএস এর থিওরি পড়তে হবে। টিডিএস অন স্যালারি সেকশন কত? 192। 192 সেকশন 192 তে বলা আছে টিডিএস অন স্যালারি। ঠিক আছে? আমরা বলবো। একদম তুই নরমাল তুই জানিস যেটা সেটাই থিওরিতে লেখা আছে। আর কিছু না। তাহলে আচ্ছা তুই ধর চাকরি করতে গেলি কোন জায়গায়, তুই যখন চাকরি করবি একটা ভালো কোম্পানি চাকরি করবি, তাহলে তোর যা মাইনা হবে, তোর মাইনা থেকে জানিস টাকা কাটবে। ট্যাক্সের টাকা কাটবে। কে কাটবে জানিস? কে কাটে ট্যাক্সের টাকাটা? মালিক কাটে। ট্যাক্সের টাকাটা মালিক কাটবে। কেন? গভর্নমেন্ট বলে দিয়েছে। সরকার বলে দিয়েছে, মালিককে বলে দিয়েছে যে তোমার যে এমপ্লয়ি আছে তাদের থেকে তুমি যত টাকা স্যালারি ওর থেকে তুমি নিজে ক্যালকুলেট করবে। মানে তোমার তো নিশ্চয়ই কোম্পানিতে অ্যাকাউন্ট দেবে, তাকে দিয়ে ক্যালকুলেট করাবে। ঠিক আছে? ক্যালকুলেট করবে। ওর একটা ট্যাক্সের একটা অ্যামাউন্ট হবে, সেই ট্যাক্সের অ্যামাউন্টটা তুমি কেটে নেবে ওর মাইনে। প্রফেশনাল না, না, ওটা আলাদা, ওটা আলাদা। ইনকাম ট্যাক্স। ধরো হিসাব করে দেখা গেল তোমার এমপ্লয়ি ধরো বছরের স্যালারি হচ্ছে ধরো 40,000 টাকা। সরি, স্যালারি কি বললাম? ট্যাক্স হচ্ছে ক্যালকুলেট করে দাঁড়ালো ট্যাক্স হয় 40,000 টাকা। তো 40,000 টাকা যদি হয় ওর বছরের ট্যাক্স, তো 40,000 ডিভাইড বাই 12, মানে তুমি ওর প্রতি মাসে 3,333 টাকা করে কাটবে। এটাকে টিডিএস হবে। তো এখানে কত টাকা কেটেছে বলতো ওকে? 1,800 টাকা কেটেছে। ঠিক আছে? তো এই যে টাকাটা কাটবে, কেটে কি মালিক নিজের পকেটে রেখে দেবে? না, এই টাকাটা মালিক গভর্নমেন্টের অ্যাকাউন্টে জমা করবে। মালিককে দিতে দায়বদ্ধ। ঠিক আছে তো? তো বুঝতে পারলি তো ব্যাপারটা? তো এখানে এটা বলেছে। এখানে তো বছরে বলেছে, এখানে তো ক্যালকুলেট এটা বছরে দিয়েছে। ঠিক আছে তো? তাহলে কি বুঝতে পারলি? তার মানে যদি এই ট্যাক্সের টাকা না কাটলো স্যালারি কত হতো? আরো বাড়তো, আরো বাড়তো। বোঝা গেল? তার মানে এটা আল্টিমেটলি কি বলতে পারলি? 293,200 কি দিয়েছে? এটা গ্রস দিয়েছে না নেট দিয়েছে? আরে তুই যে টাকাটা বাইরে নিয়েছিস নেট তো কাটার পরই তো। রিসিপ্ট। আচ্ছা। ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ, এটাও তো তোরা জানিস। আমরা যে কেউ চাকরি করি আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা যেমন মালিকও যেমন দেবে, তেমনি আমার অ্যাকাউন্ট থেকেও তো কাটবে। তাহলে যে টাকাটা কাটলো 3,600, এটাও মাইনাস হচ্ছে। এটা যদি এই টাকাটা না কাটতো তাহলে স্যালারিটা বেড়ে যেত। আচ্ছা, আর কি বলছে? না স্যার, তাহলে কি বুঝতে পারলি? ও স্যার, তার মানে বুঝতে পারলাম এই দুটো পয়েন্ট যোগ হবে। এই দুটো যোগ করে এটা বেরোবে, তাকে কি বলা হয়? গ্রস স্যালারি। হ্যাঁ। ঠিক আছে তো? গ্রস স্যালারি। তাহলে এইগুলো তোকে কিন্তু ফটাফট করে করতে হবে। করবো, সব আস্তে আস্তে করবো। আচ্ছা, আর কি বলেছে এখানে? নিচের দিকে আয়, নিচের দিকে আয়। এবার দেখ তারপরের লাইনে কি বলেছে? প্রতিটা লাইনের গুরুত্ব আছে, প্রতিটা লাইনের ইম্পর্টেন্স আছে। একটা লাইন অমিট করা যাবে না। হিজ এমপ্লয়ার কন্ট্রিবিউট অ্যান ইকুয়াল অ্যামাউন্ট। আমরা কি বলেছি স্যালারি করার সময়? স্যার মালিক যত টাকা কন্ট্রিবিউট করবে, মালিক যেই টাকাটা কন্ট্রিবিউট করে সেম টাকার কি হয়? সেম টাকা এমপ্লয়ি থেকেও কাটে। তাহলে এমপ্লয়ি থেকে কেটেছে কত বল? স্যার এমপ্লয়ি থেকে 3,600 টাকা কেটেছে। মালিকও তো কন্ট্রিবিউট করে 3,600 টাকা। তা মালিক যে টাকাটা কন্ট্রিবিউট করে সেটা কোথায়? স্যালারিতে আসে। ঠিক আছে? মালিক যে টাকাটা কন্ট্রিবিউট করে সেটাও তো স্যালারিতে আছে। আচ্ছা, হয়ে গেল। তার মানে এত অব্দি হলো। হিজ আদার ইনকাম ইন দ্য প্রিভিয়াস ইয়ার। বলছে গ্রস ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে দিয়েছে, ক্যালকুলেট করতে হবে না। প্রফিট ফ্রম বিজনেস এ, দেখ সেট অফ দিয়ে দিয়েছে এখানে, আবার সেট অফ দিয়েছে। দেখ বিজনেস এ থেকে কামিয়েছিস 22,500, আর বিজনেস বি থেকে লস খেয়েছিস। আমরা কি জানতাম? যদি জেনারেল বিজনেসে ধর একটা বিজনেস থেকে লাভ আর একটা বিজনেস থেকে লস সেট আপ করতে পারছিস, তাহলে 22,500 থেকে 5,000 সেট আপ করবি, তাহলে 17,500 হলো। তো ডিভিডেন্ড ফ্রম রিলায়েন্স কোম্পানি 7,850। ইন্টারন্যাশনাল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট উইথ কানাডা ব্যাংক কত? 2,800 টাকা। এটাও তুই নিয়ে নিবি। ঠিক আছে? ইন্টারন্যাশনাল ট্রেজারি কি বলেছে? ইন্টারন্যাশনাল ট্রেজারি ব্যাংক সার্টিফিকেট, তাই তো লেখা আছে। ইন্টারন্যাশনাল ট্রেজারি সেভিং ডিপোজিট সার্টিফিকেট। এটা কি? এটা হচ্ছে এক্সেম্পট। এটা পাশে লিখে রাখ, এটা এক্সেম্পট। এটা এক্সেম্পট। এটা 1015 এ বলা আছে। এটা এক্সেম্পট, এটা এক্সেম্পট। এটা লিখে রাখ, এটা এক্সেম্পট। তাহলে কিছু কিছু নতুন পয়েন্ট তোলা আছে। ইন্টারন্যাশনাল ন্যাশনাল সেভিং সার্টিফিকেট 2250। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট তুই ডিপোজিট করিস, সেখান থেকে ইন্টারেস্ট পাবি 2250। ঠিক আছে তো? যার মধ্যে 1,250 টাকা 6 নম্বর বছরের ইন্টারেস্ট। মনে পড়ছে? এইচটিসি করার সময় এইচটিসি তে কি আসতো? এইচটিসি তে 6 নম্বর বছর আসতো না। তাই 2,250 থেকে 1,250 বাদ দেবো এইচটিসি করার সময়। কিন্তু ইনকাম ও আদার্স সোর্সে কত হয়? 2,250 আসবে। আমরা তো করার সময় লিখে করে দেখাবো, বাট আমি আগে অঙ্কটা করে দিচ্ছি। যখন তুই অঙ্ক করতে তুই আগে করতে পারবি, তাই না? এগুলো পড়ে দিচ্ছি। বলছে মিস্টার সৌভিক রিসাইডস ইন আ রেন্টেড হাউস ইন বোম্বে। তার মানে মিস্টার সৌভিক একটা ভাড়া বাড়িতে বসবাস করে বোম্বেতে। পেইং আ মান্থলি রেন্ট, 3,000 টাকা করে রেন্ট পে করে। হি ইজ নাইদার ইন রিসিপ্ট অফ এনি হাউজিং অ্যালাউন্স ফ্রম হিজ এমপ্লয়ার নর দ্য ওনার অফ এনি প্রপার্টি টু লিভ ইন বোম্বে। তার মানে বুঝতে পারছি এটা কি বলছে? যে এটা 80 জি বলেছে, এটা 80 জি বলে দিয়েছে। এটা কেমন ভাবে দিয়েছে? 80 জি। মানে মিস্টার সৌভিক এমপ্লয়ি ও বোম্বেতে ভাড়া বাড়িতে বসবাস করে এবং প্রতি মাসে 3,000 টাকা করে ভাড়া দেয়। ওর কোম্পানি থেকে ওকে কোনো এইচআরএ প্রোভাইড করে না।
ঠিক আছে, অথবা নর দ্য ওনার অফ এনি প্রপার্টি টু লিভ ইন বোম্বে। আচ্ছা, হি ক্লেম ডিডাকশন ইন রেসপেক্ট অফ দ্য ফলোইং ডোনেশন এন্ড কন্ট্রিবিউশন। ঠিক আছে, তো তো এখানে কি কোথায় কোথায় প্রথমটা বলছে, দেখ 80C এর কথা বলেছে। প্রথমে কি বলেছে বল? প্রথমটা বলেছে এখানে কি হয়েছে, 80C এর কথা বলে দিয়েছে। তারপর ন্যাশনাল সেভিং সার্টিফিকেট পাচ্ছি, এনএসসি পাচ্ছি 80C, ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড 80G, ডোনেশন অফ রাইস ফর দ্য ফ্লাড ভিকটিম অফ নর্থ বেঙ্গল। তো এটা তো রাইস রাইস দিচ্ছিস, বন্যা হয়ে রাইস দিচ্ছিস, সেটা তো 80G-তে আসে, কিন্তু আসবে না, কারণ যেহেতু রাইস দিচ্ছিস। তাহলে অঙ্কটা আরম্ভ কর, ভালো। কি বললো? টাইম ফুড সেকেন্ডে তো একই ক্যাশ আসে। বলছি বলছি বেশ। ঠিক আছে, চল। আচ্ছা, কোশ্চেনটা কিসে করবো জানিস তো? এটা হচ্ছে এই অঙ্কটা দুটো রেজিমেই করি না, ওল্ড আর নিউ রেজিমেই করি, দুটো রেজিমেই করি, একটা ওল্ড একটা নিউ। এটা প্রথমে প্রথমে ওল্ডে করি, হ্যাঁ প্রথমে ওল্ডে করি তারপর নিউতে করি, ঠিক আছে, প্রথমে ওল্ডে করি তারপর নিউতে করি। সেকেন্ড লিঙ্ক পাঠিয়ে দিল। তামিয়া রয়েছে যে ইন্টার্নশিপ করে ফিরছিল, আপনি ক্লাস করতে পারবেন। মানে আমি দুটো রিজিমই করাচ্ছি কেন, যদি বাই চান্স আর এরকম একটা অঙ্ক নিউ রিজিমে দিয়ে দেয়, তাই না, তাহলে তো প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রথমে তো উপরে লেখালেখি তো সমস্যা, লেখালেখি জানিস, জাস্ট উপরে লিখে রাখ ওল্ড রেজিম করছিস, এটা ওল্ড রেজিম করছিস। আচ্ছা, এই পরীক্ষায় তোকে কি বলে ডিফল্ট রেজিম, তাহলে কি বলবি, ওল্ড নিউ। নিউ ডিফল্ট রেজিম মানে নিউ রেজিম। প্রথমে লেখ, প্রথমে আরম্ভ কর, এ দিয়ে লেখ, এ দিয়ে লেখ, আমার সঙ্গে লেখ, ইনকাম ফ্রম স্যালারি বলে হেডিং দে। ঠিক আছে, তো প্রথমে লেখ স্যালারি রিসিপ্ট, লেখ স্যালারি রিসিপ্ট। প্রথমে লিখবো কি, স্যালারি রিসিপ্ট, কত টাকা বলছে বল, 293, তাই তো 293,200। ঠিক আছে, ফিগার একটু গন্ডগোল হলে আমাকে বলিস। এসে যোগ করবো কি টিডিএস, তাই তো, কেন টিডিএস যোগ করতে হবে বুঝছিস তো, তোর একটু হ্যাঁ এখানে বলেছে যে তোর থেকে মাইনা কেটে নিয়েছে, মানে টিডিএস কেটে, তোর যে তুই মানে তোর থেকে যে তোর যা স্যালারি তার থেকে টিডিএস কেটেছে, টিডিএস কাটার পর তোর স্যালারি এত হয়েছে। যদি টিডিএস না কাটতো তাহলে স্যালারি কাটছে, এটা তোকে মাথায় রাখতে হবে। তো টিডিএস কত বলেছে বল আমাকে, টিডিএস 1800 টাকা। আর কি ছিল বল, ওন কন্ট্রিবিউট টু আরপিএফ, ওন কন্ট্রিবিউট টু আরপিএফ। আমার যত মনে পড়ছে, তোর স্যালারিতে আমি একটা অঙ্ক করেছিলাম, দেখবি একটা অঙ্ক ছিল, একটা অঙ্ক করেছিলাম, সাজেশনও ছিল, নেট স্যালারি দিয়েছিল। নেট স্যালারি থেকে কি হয়েছিল, এই টাকাগুলো কাটার পর নেট স্যালারি, তখন এগুলো কি করতাম, যোগ করেছিলাম না, যোগ করে কি বেরিয়েছিল মনে পড়ে, গ্রস স্যালারি বেরিয়েছিল, গ্রস স্যালারি বেরিয়েছিল, তাই তো। তার মানে এই দুটো যোগ করলে এটা বেরোবে, তাকে কি বলা হবে, গ্রস স্যালারি। লাইক ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ কত টাকা, হ্যাঁ হ্যাঁ 3600, 3600 যোগ কর, 2,98,040। এখানে রাখলাম। এটাকে কি বলেছিলাম বল, এলে গ্রস। আচ্ছা দেখ শোন, মন দিয়ে শুনবি কিন্তু, এই আমি জানি না তোদের মনে থাকলে তো সমস্যাগুলো হবে না, মনে না থাকলে এটা বলিস না, এটাকে কিন্তু গ্রস ইনকাম ফ্রম স্যালারি না, এটাকে গ্রস স্যালারি মানে কি,
বেসিক প্লাস ডিএ, তারপর মনে পড়ছে অঙ্কগুলো করতাম, সমস্ত রকম অ্যালাউন্স যোগ করতাম, প্রভিডেন্ট ফান্ড যোগ করতাম, পার্কিট যোগ করতাম, করে গ্রস স্যালারি হতো, তার থেকে ডিডাকশন বাদ দিতাম। মনে পড়ছে তো? এটা কিন্তু গুলিয়ে ফেলিস এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা আমি দেখি স্টুডেন্ট অনেক সময় গুলিয়ে ফেলে, এই জন্য বলে দিলাম গ্রস স্যালারি, এটাকে বলে গ্রস স্যালারি, ঠিক আছে? এর থেকে কি করবো? আর অঙ্কে কি ছিল? অঙ্কে যদি এই অঙ্কে যদি পড়ে দেখি যে না কোনো রকমের কোনো অ্যালাউন্স দিয়েছে, তাহলে সেগুলো দিয়ে করতে থাকবি। যেমন ধর মেডিকেল অ্যালাউন্স যদি থাকে, চিলড্রেন অ্যালাউন্স থাকলে, যত রকম অ্যালাউন্স সব অ্যালাউন্স করতে থাকবি, ঠিক আছে? তারপর যদি অঙ্কে প্রভিডেন্ট ফান্ড থাকে, কোন প্রভিডেন্ট ফান্ড? এমপ্লয়ার যদি কিছু প্রভিডেন্ট কন্ট্রিবিউট করে সেটা নিবি, ঠিক আছে? আর পারকুইজিটস এর যদি কত রকমের হাবিজাবি আইটেম থাকে সেগুলো থাকলে নিবি। নেওয়ার পর সব যোগ করবি। স্যালারির কথা বলছি, এইগুলো বললাম তোকে স্যালারি রিভাইজ করতে হবে, ঠিক আছে? এগুলো কেন রিভাইজ করতে? তো স্যালারি তো পুরো মোটা অঙ্ক দেবে না, 2-3টে পয়েন্ট লিখবি, এই জিনিসগুলো তোকে জানতে হবে। তো সব টোটাল করার পর যেটা বেরোবে তাকে বলে গ্রস ইনকাম অফ স্যালারি, ঠিক আছে? তার থেকে কি মাইনাস করবেন? ডিডাকশন আন্ডার সেকশন 16, ওই স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে 50,000 টাকা, প্রফেশনাল ট্যাক্স বাদ, তাই তো? এখানে দেখি আর কি কিছু বলেছে? আমি যা কোশ্চেন পড়েছিলাম তখন অ্যালাউন্স পাইনি, আমি অ্যালাউন্স কিছু খুঁজে পাইনি, কিন্তু একটা পয়েন্ট পেয়েছিলাম। তোদের কি মনে করতে পেরেছিস? না স্যার মনে করতে পারছি না। কোনটা? দেখ, তুই ধর তোর নাম ধর মিস্টার সৌভিক, তাহলে তোর অ্যাকাউন্ট থেকে কত টাকা কেটেছে প্রভিডেন্ট ফান্ড বাবদ? স্যার আমার অ্যাকাউন্ট থেকে 3600 টাকা কেটেছে। তাহলে মালিকও সেই টাকাই দিয়েছে, মালিকও সেই টাকা, তাহলে মালিক দিলে তাকে কি বলে? এমপ্লয়ার কন্ট্রিবিউট আরপিএফ। তাই এমপ্লয়ার কন্ট্রিবিউট আরপিএফ স্যালারিতে আসে কি আসে? তাহলে এখানে লিখবো না, যোগ দিয়ে লিখবো না, যোগ দিয়ে লিখবো কি লিখবো না? স্যার লিখুন এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ। মনে আছে রুল কি ছিল? 3600 টাকা প্রথম করে লিখলাম, মনে আছে রুলটা কি ছিল? ওখানে একটা কথা বলেছিলাম, এমপ্লয়ার যত টাকা কন্ট্রিবিউট করে কত পার্সেন্ট থেকে ছাড় বলেছিলাম? 12%। মনে পড়ছে? এমপ্লয়ার যত টাকা কন্ট্রিবিউট করে 12% অব্দি ছাড় আছে, আর ইন্টারেস্ট হলে 9.5%। মনে কর, এগুলো মনে করতে থাক আস্তে আস্তে, ঠিক আছে? এগুলো মনে করতে থাক, এইগুলোই তো দরকার হবে। তাহলে কি লিখবো? মাইনাস দিয়ে লিখবো কি 12% অফ স্যালারি, ঠিক আছে? কিলো মাইনাস দিয়ে লিখবো 12% অফ স্যালারি। তাহলে এখানে স্যালারি বলতে কি শিখিয়েছিলাম মনে আছে? না স্যার মনে করতে পারছি না। বল স্যালারি বলতে কি বুঝলাম? বেসিক ডিএ আর কমিশন অন সেলস। তার মানে কিছু তো বলেনি কমিশনের কথা, তাই তো? তা আমি মনে করছি এটাই বেসিক ডিএ সব এটাই, ঠিক আছে? তাহলে এর উপর 12%, তাহলে 298600 এর উপর 12% করে দেখ কত হচ্ছে? 35832, 35832। তাহলে নেগেটিভ বেরোচ্ছে, তাহলে এটা কি লিখবো? নীল করে দেবো। তাহলে হয়ে গেল, যেটা বেরোলো 298600, এটাকে কি বলে? এটাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে? এটাকেই বলা হয় গ্রস ইনকাম স্যালারি। তোদেরকে একটা কথা বলছি, তোরা পুরোনো খাতা বের কর, মানে পুরোনো বই বের করবি, মানে থার্ড সেমিস্টার যে বইটা দিয়েছিলাম সেই বইটা বের করবি, ওখানে স্যালারি চ্যাপ্টারটা বের করবি, ঠিক আছে? স্যালারি চ্যাপ্টার বের করবি। আমাকে পরীক্ষার আগে বা যখন স্যালারির অঙ্কগুলো হোমওয়ার্ক দিতাম, তোরা আমাকে জিজ্ঞাসা করতি, স্যার এই পয়েন্ট গুলো আসলো না কেন? অনেক পয়েন্ট জিজ্ঞাসা করতো। আমি বললাম, আমি তখন বলেছিলাম একটা কথা, এই পয়েন্ট গুলো আসবে না রে, বিশ্বাস কর এই পয়েন্ট গুলো ফোর্থ সেমিস্টারে আসবে। বলেছিলাম ওখানে তোকে শুধু স্যালারি করতে বলেছিলাম, ওখানে দেখবি ইনকাম ফ্রম আদার্স অনেকগুলো আইটেম থাকতো, ঠিক আছে? দেখবি বইটা, দেখবি ইনকাম ফ্রম আদার্স অনেকগুলো আইটেম থাকতো। তো ওই টাইপের অঙ্কগুলো বইটা নিয়ে আসবে, আমি দাগ দিয়ে দেবো, কোন অঙ্কগুলো প্র্যাকটিস করা দরকার আছে, ঠিক আছে? আমি বলে দেবো, ঠিক আছে? তো ওই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মানে মোট কথা, অত না করতে বলে তুই আগে স্যালারিটা রিভিশন করে ফেল। স্যার কোন অঙ্ক স্যালারি রিভিশন করবো? কিচ্ছু না, তুই 2011 সাল থেকে কয়েকটা অঙ্ক কর না, 3-4টা অঙ্ক হাতে ধরে কর না, বেশি করার দরকার নেই। আরে হাতে ধরে করারও দরকার নেই, করা তো আছে, সে হচ্ছে ভুলি রিভিশন কর। দেখ এমন তো বলে স্যার ভুলে গেছে, 2 মাস আগে তো পরীক্ষা দিয়ে কি ভুলে গেছিস? 2 মাস আগে পরীক্ষা দিলে ভুলে যাস? 1 বছর আগে কাকে কি হোয়াটসঅ্যাপে কি মেসেজ করেছি এখনো মনে আছে, তাই না? তো এখন কি ভুলে গেছিস নাকি? 2 মাস আগে কি করেছিস? এখন ভোলার কিছু নেই, জাস্ট খাতাটা খুলে একবার রিভাইজ করে গ্রস ইনকাম ও স্যালারি লিখলাম। এর থেকে মাইনাস কর, কি লিখবো? ডিডাকশন, লেখ ডিডাকশন আন্ডার সেকশন কি ছিল? 16, তাই তো? তাহলে প্রথমে কি লিখবো? স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16(1)(a) কি লিখবো? 50,000 টাকা, তাই তো? আর প্রফেশনাল ট্যাক্স হয়, বাট এই অঙ্কে প্রফেশনাল ট্যাক্স নেই, আছে? নেই। 298600 মাইনাস 50,000 কত হচ্ছে? 248600 হয়ে গেল এই অঙ্কটা। এ পার্টটা, এই অঙ্কটা কি এ হলো, এবার বি করবো। বি দিয়ে একটাই আছে, ইনকাম ফ্রম আদার সোর্স, তাই তো? না, হাউস প্রপার্টি ছিল রে, হাউস প্রপার্টি ছিল, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি।
কত ছিল বল, হাউস প্রপার্টি বল, অ্যামাউন্ট কত ছিল? 18,200 তোরা সবাই শুনিস, কিন্তু দেখ আমি অঙ্ক করতে করতে তোরা আমার আগে অনেক অঙ্ক করে ফেলছিস, কিন্তু আমি অনেক সময় নষ্ট করছি তার পেছনে কারণ এটাই যে নিউ রেজিমে বলতে জানিস তো, এটাই নিউ রেজিমে বলতো ইনকাম ও স্যালারি, এটাই হতো। আমি যখন অঙ্ক করবো নিউ রেজিম, আমি যখন নিউ রেজিমের অঙ্ক করবো তখন আমি আবার বলে দেবো একবার, কেন মেনলি ওল্ড রেজিম আর নিউ রেজিমে না একটা ডিডাকশন একটা ব্যাপার ছিল। হ্যাঁ মানে তোরা নিশ্চয়ই মনে আছে, যদি খাতা খুলিস আমাদের নোট লেখানো ছিল, নোটটাতে ফলো করতে হবে না, নিউ রেজিমের একটা নোট লেখানো ছিল, ওখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন যখন সরকার যখন ফার্স্ট নিউ রেজিম নিয়ে এসেছিল তখন কোনো স্ট্যান্ডার্ড ডিডাকশন দেয়নি, পরের বার থেকে 50,000 করে দিয়েছে। অনেকের অবজেকশন ছিল, 50,000 টাকা করে দিয়েছে, অনেকের অবজেকশন ছিল, তখন 50,000 টাকা করে দিয়েছে, ঠিক আছে। তো এই যে এখন যে নিউ রেজিম চলছে সেখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 আছে। দেখ বইটা আমার নোট লেখানো ছিল, নোটগুলো লেখানো ছিল, এইগুলো নোটগুলো নিউ রেজিমটা না একবার কিন্তু পড়ে নিবি তোরা। পুরো তো পড়তে হবে না, আমি যেই জায়গাগুলো পড়তে বলবো সেই জায়গাগুলো পড়বো। আমি বলেইছি আমাদের বইয়ের পেজ নম্বরটা। দেখতে পাচ্ছি না কোথায় আছে, মানে বাট 50,000 টাকা হয়েছে নতুন রেজিম। হ্যাঁ পেয়েছি রে, তোরা 56 পাতা চলে যা, আমি দাগও দিয়ে দিচ্ছি, যার বই আমি পেলাম না দাগও দিয়েছি পরে পড়ার জন্য, ঠিক আছে। 56, 57 পাতা, 57 পাতা, এই দেখ। ঠিক আছে, আমি এখানে দেখিয়ে দিই, অনেকে ধর এখানে যদি দেখতে পারে 57 পাতা, এখানেও দেখিয়ে দিই 57 পেজে। এই দেখ, কোথায় গেল, এখানে কি লিখেছে, লিস্ট অফ ডিডাকশন অ্যালাউড আন্ডার নিউ ট্যাক্স রেজিম। নিউ ট্যাক্স রেজিমে কোন কোন ডিডাকশন অ্যালাউ করেছে দেখ, এখানে করেছে, দেখ কি লেখা আছে। এই দেখ, এই শুধু আমি এখন যেই পয়েন্ট সেই পয়েন্টে বলি, প্রতিটা পয়েন্ট তো বললাম আপনি এখন সব এখন একটা একটা বলি, তাহলে সুবিধা হবে। স্ট্যান্ডার্ড ডিডাকশন স্যালারির উপর কত, 50,000 টাকা, নতুন লিখুন 50,000 টাকা ছাড় পাচ্ছে, ঠিক আছে। তার মানে ওল্ডেও 50 পাওয়া যাচ্ছে, নিউতেও 50 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তা এটা বলে দিলাম, তোর মনে রাখতে হবে না, ভুলে গেলে চলবে না, স্যার জানি না তো, এরকম বললে তো হবে না তোকে। আচ্ছা এবার বলতো আমার পেজ নাম্বার কত ছিল, এখন যে অঙ্কটা করছিলাম? 84। তাহলে বুঝতে পারলি তো, তাহলে তুই কি বুঝতে পারলি? স্যার এটাই বুঝতে পারলাম যে না, এটাই যদি নিউ রেজিমে করতাম আমার স্যালারি এটাই বেরোতো, আবার হাউস বডি দিলেই বেরোতো। বুঝতে পারছি, এক একটা করে পার্ট বাই পার্ট বলে দিচ্ছি, তাহলে আমার সময় নষ্ট হবে না, বুঝতে পারলি তো। সি, সিতে কি আছে বল, ইনকাম ফ্রম বিজনেস। তাহলে একটা ছিল বিজনেস এ, আর একটা কি ছিল বল, এখানে ছিল, এখানে লিখি প্রফিট, লিখে রাখ, প্রফিট ফ্রম বিজনেস এ, প্রফিট ফ্রম বিজনেস এ, আর একটা কি, লস ফ্রম বিজনেস বি। তুই কাল সকালে কলেজ যাবি নি? ইন্টার্নশিপ চলছে। না ওই শোন, প্রফিট ফ্রম বিজনেস এ থেকে প্রফিট হয়েছিল কত, 22,500, আর বি থেকে লস হয়েছিল কত বল, 5,000। তাহলে কত হলো বাইরে, 17,500 টাকা। ডি চলে আয়। তো অঙ্কটা কিন্তু একটু ভালো অঙ্কই ছিল। ইনকাম ফ্রম আদার সোর্সেস, লাইক ইনকাম ফ্রম আদার সোর্সেস।
কি কি ছিল বল দেখি বল দেখি একটা করে পয়েন্ট বল, আদার সোর্স আইটেম গুলো বইতে থাকতে কি কি আইটেম বলেছিলাম বল, একটা করে পড়তে থাক না। ডিভিডেন্ড এই দেখ আমাদের কি কি হয়ে গেল, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। ডিভিডেন্ড ফ্রম রিলায়েন্স, মানে রিল রিল, ডিভিডেন্ড ফ্রম রিল লিখি, মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। হ্যাঁ, ডিভিডেন্ড ফ্রম রিল, লাইক ডিভিডেন্ড ফ্রম রিল, ডিভিডেন্ড ফ্রম রিল। তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কত ছিল বল, 7850, তাই তো? ইয়েস 7850, তাই তো? দেখ আমার জানার দরকারই নেই, যদিও আমরা জানি এটা ইন্ডিয়ান কোম্পানি, ফরেন কোম্পানি, যাই কোম্পানি নিস তো চলে আসবে, ঠিক আছে তো? তো কোনো ম্যাটার করে না, ঠিক আছে তো? আচ্ছা, তারপর কি বলছি, ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট উইথ কানাড়া ব্যাংক 2800 টাকা। তাহলে লিখ ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক কত টাকা ছিল বল, কত টাকা ছিল বল? 2800 টাকা। এইবার আমি না এখানে একটা নীল কালি দিয়ে একটা ইউজ করে রাখলাম, কি বলতো, 80 দিয়ে লিখে রাখলাম। তোরা যখন পরীক্ষায় করবে আমার মনে হয় এটা তোদের জন্য বেটার হবে, পেন্সিল দিয়ে লিখে পরে মুছে দিবি, বুঝলি তো? মানে ভুলে যায় অনেক, আমি বারবার বলছি এটা ভুলে যায়, এই জন্য আমি লিখে রাখলাম, পরে আমি মুছে দেবো এটা। তারপর কি বলেছে বল, ইন্টারেস্ট অন এনএস ইন্টারেস্ট অন এনএসসি, তাই তো? ইন্টারেস্ট অন এনএসসি কত টাকা? 2250 2250। আচ্ছা, আর কি ছিল বল? আর নাতে না না, নাথিং বললে হবে না, তো লিখতে হবে না, তোকে লিখতে হবে এখানে, এই যে লিখতে হবে ইন্টারেস্ট অন ট্রেজারি সেভিংস ডিপোজিট সার্টিফিকেট, পুরো কথাটা লিখতে হবে, লিখে এক্সাম লিখতে হবে তোকে। ইন্টারেস্ট অন, কি বললাম, ট্রেজারি সেভিং ডিপোজিট, ট্রেজারি সেভিং ডিপোজিট। এটা নীল হলো কেন, এটা এক্সাম, এটা হচ্ছে। আর এক্সাম জানিস তো কোন কোন জিনিস এক্সামিশন, মানে কোন ইন্টারেস্ট এক্সাম, আমি যখন আদার সোর্স পড়েছিলাম ওখানে একটা সেকশন বলেছিলাম 10-15 মানে যে সমস্ত ইন্টারেস্ট পেতাম ওইগুলো সব এক্সাম ছিল। যেমন বল ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অন পিপিএফ, এরকম অনেক পয়েন্ট ছিল, ঠিক আছে? আর কি ছিল অঙ্কটা, আর কি ছিল পয়েন্ট, মানে আদার সোর্সের আর কোনো আইটেম ছিল, রাইট মেরে দিয়ে এগুলো হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, ঠিক আছে তো? আচ্ছা, এই দুটো পয়েন্টই তো দেখতে পাচ্ছি না, আর কিছু ছিল না, তাহলে এইগুলো হয়ে গেল। তাহলে যোগ করে ফেল, দিন যোগ করে কত হচ্ছে? 12,900 12,900। ব্যাস, সব কটা যোগ কর, যেটা বেরোয় তাকে বলে জিটিআই, শর্টে লিখতেই পারি জিটিআই, লাইক গ্রস টোটাল ইনকাম 297200 297,200। তার মানে এটাও যদি নিউ রেজিম করতে এটাই বেরোতো, নিউ রেজিম এটাই বেরোবে, ঠিক আছে তো? আচ্ছা, এবার একটা কথা, ও আবার ওই পেয়ে চলে যা, আচ্ছা পরে করবে, আগে এটা করে নি, তারপর নিউ রেজিমটা বলছি। কারণ তোদের একটা কথা বলেছিলাম, দেখি মনে আছে, নিউ রেজিমে একটা কথা বলেছিলাম, আর ওল্ড রেজিমে 80 সমস্ত ডিডাকশন পাওয়া যায়, আর নিউ রেজিমে 80 কোনো ডিডাকশন পাওয়া যায় না, একটা পাওয়া যায়, একটু নেই তো অঙ্কে, 80 সিসিডি, 80 সিসিডি, না না 80 সিসিডি হচ্ছে তোর অটল পেনশন যোজনা, অটল পেনশন যোজনা, ওটা ডিডাকশন পাওয়া যায়, ঠিক আছে? আর কোনো ডিডাকশন পাওয়া যায় 80 সিসিডিতে, ঠিক আছে তো? তো এইগুলো মাথায় রাখতে হবে, তাই না? তো দেখ এখানে লেখ মাইনাস দিয়ে লেখ ডিডাকশন আন্ডার সেকশন 80 আন্ডারে কি কি ডিডাকশন ছিল এক একটা করে দেখতো, পর দেখি কি ছিল আমাদের প্রথমে দিয়ে কোশ্চেন যদি পড়িস, একটাই ছিল নাকি রে, দেখি এক একটা করে প্রথমে 80 সিটা লেখ, দেখতে 80 সিট কি কি ছিল, কোশ্চেনের দিকে তাকা, ওখানে 80 সি কি কি ছিল, হ্যাঁ দেখি এখান থেকে এই দেখ কোথায় গেল, এই 3600 টাকা ছিল 80 সি এর মধ্যে, 3600 টাকা, ঠিক আছে? 3600 টাকা 80 সি, ঠিক আছে? মানে কোনটা, ওন কন্ট্রিবিউট টু আরপিএফ, লিখে দে, এটা লিখ একটা একটা করে লিখ ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ, 3600 টাকা। তারপর কি বলেছে বল, তারপর কি বলেছিল, 80 জি তো পরে, 80 ডবল জিরো একটু পরে করছে, হ্যাঁ তার আগে এদিক ওদিক দেখে নে। হ্যাঁ, এই যে আরেকটা ছিল না, ওই ইন্টারেস্ট অন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বলেছিলাম না, লেখ ইন্টারেস্ট অন এনএসসি, ইন্টারেস্ট অন এনএসসি কত টাকা ছিল বল, ইন্টারেস্ট অন এনএসসি, এখানে ইন্টারেস্ট অন এনএসসি কত টাকা ছিল, 2250, 6 নম্বর বছর ইন্টারেস্টটা আসবে না, বলেছিলাম না? হ্যাঁ 2250 থেকে কত বাদ যাবে, 1250, কত হচ্ছে 1000 1000। আর কি লিখবি, দেখ তো এনএসসি পারচেজ বলে কিছু কথা বলেছে,
দেখ তো এদিক ওদিক সব বলেছে। এই দেখ নিচে বলেছে এনএসসি পারচেস কত হবে 5,000 টাকা, লিখে দে এনএসসি পারচেস 5,000 টাকা। দেখ এনএসসি পারচেস 5,000। আর কি বলেছে এলআইসি বলেছে নিশ্চয়ই, দেখো এলআইসি নিজের লাইফের উপর দিতে পারে বা ওয়াইফের লাইফের উপর দিতে পারে। এখানে ওয়াইফ বলেছে, ওয়াইফ পলিসি ভ্যালু কত ছিল 35,000 টাকা, ঠিক আছে। তার মানে আমি ধরে নিচ্ছি পলিসিটা নেওয়া হয়েছে 12 সালের পরে, আর 12 সালের পরে নেওয়া হলে 10%, মানে 3,500 টাকা। তো 3,000 টাকায় আসবে এখানে। এটা তার বলতে হবে না, এত করেছি, এটা আর লেখারও দরকার নেই, 3,000 টাকা লিখে দিলাম, ঠিক আছে তো। আর কিছু দেখে নেই, না আর তো চোখে পড়ছে না, সত্যি আর কিছু নেই। 3টে যোগ করে কত হচ্ছে দেখ, 4টে আর 12,600 12,600। এইচডিসি হলো 12,600, তাই তো। আর কি হবে আন্ডার সেকশন, লাস্ট হবে ভাই। তারপর করো কি আন্ডার সেকশন 80 ডবল জি, 80 ডবল জি। 80 ডবল জিতে কি ছিল, ওই যে ও ভাড়া বাড়িতে বসবাস করছিল, ওয়ার্কিংস করতে হবে 80 ডবল জি, কর ওয়ার্কিংস কর 80 ডবল জি। এখানে লেখ ডিডাকশন আন্ডার সেকশন, হ্যাঁ 80 ডবল জি। কি লিখবো প্রথমে, উইল বি লিস্ট অফ দ্য ফলোইং, কি লিখবি তুই, উইল বি লিস্ট অফ ফলোইং বলে প্রথমে কি লিখবি, রেন্ট পেড লিখলেই হলো, 3টে আগে বড় লিখলে হলো, রেন্ট পেড মাইনাস কি লিখতাম 10% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম মানে এটিআই। তাহলে রেন্ট কত টাকা করে পে করেছি বলো অঙ্কে, স্যার 3,000 টাকা, মানে 36,000 টাকা। আর অ্যাডজাস্টেড টোটাল ইনকাম বল, তাতে বল শিখিয়েছিলাম, এই যে 2,97,200, হ্যাঁ তার থেকে 12,600 বাদ দিয়ে দে, 284,600 জুলা 284,600, তার উপর 10% করে দিল। তুমি পরে দেখি চেক করে হলো, এটা হচ্ছে 36,000 মাইনাস 28,460, কত হচ্ছে বল, 7540 7540। এটা হলো একটা, আমি বলে দিচ্ছি, আমি লিখে দেখিয়েছি, হ্যাঁ আমি লিখে দেখিয়েছি কি করে ওটা বেরোলো, তাহলে আবার বুঝে যাবি। এটা আপাতত কর, এটা তবু একবার বলেছি, তুই এখন জিজ্ঞাসা করলি আগে, পরে যদি ভুলে যাই দেখিয়ে দিই। এই জিটিআই যেটা ছিল না, এই এটিআই বের করার নিয়ম, জিটিআই থেকে এই ডিডাকশনটা বাদ দিতে হয়। তারপরে আচ্ছা তারপর কি হচ্ছে, দাঁড়া 1 মিনিট, এটা হলো, আরেকটা ছিল 25%, তাই তো, 25% অফ এটিআই, 25% অফ এটিআই, তাহলে কত ছিল কর, 284,600 ইন্টু 25%, কত হচ্ছে বল, 71,150। হ্যাঁ 71,150। আর একটা কি ছিল 5,000 করে পার মান্থ, মানে কত ছিল 60,000 টাকা। 3টে মধ্যে ছোট কোনটা, 7,540। তাহলে 80 ডবল জি কি লিখবো, 7,540 টাকা। আর কি লিখবো আন্ডার সেকশন 80 টিটিএ, কত লিখবো দেখ, আমি ওখানে হাইলাইট করে রেখেছি 80 টিটিএ, দেখ কত করেছিলাম 2,800 টাকা, 2,800 টাকা, এটা বসিয়ে দেবো, 2,800 টাকা, এটা বসিয়ে দেবো, মাইনাস কর 80 জি হবে না, কেন হবে না, কারণ রাইস দিয়েছিল, রাইস দিয়েছিল বলে হলো না, নাহলে হতো। স্যার আরেকটা আছে তো, ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড হ্যাঁ আছে তো বললি যে 2,000। ও আচ্ছা এক্সট্রা ছিল, ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড, এটা ছিল না, তাহলে তো আগে হবে। হ্যাঁ 80 হবে। তাহলে এখানে লেখ আন্ডার সেকশন 80 জি, তাই তো, এনডিএফ ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড কত টাকা বলেছিল বল, 2000 2,000 টাকা। ন্যাশনাল ডিফেন্স ফান্ডে ডোনেট করে যত টাকা কাউন্ট করো, এটা তো এই ক্যাটাগরি, যত টাকা ডোনেট করে পুরো 100% ছাড় পাওয়া যায়। তাহলে এখানটা একটু 80 ডবল জি চেঞ্জ হবে, হ্যাঁ 80 ডবল জি চেঞ্জ হবে। ওয়ার্কিংস করি আরেকটা, লেখ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, লেখ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, লেখ কি ছিল জিটিআই কত পেয়েছিল আমাদের বল, 2,972,000। এর থেকে মাইনাস করবো কি
ডিডাকশন আন্ডার সেকশন 80C কত ছিল 80C বল 80C কত বেরোলো আমাদের 12,600 12,600 আর কি হলো 80G 2,000 ডিডাকশন আন্ডার সেকশন 80G কত ছিল 2,000 টাকা আর 80 কিলো 90 দিয়ে এখানে কমেন্ট 297,200 মাইনাস 14,600 টাকা কত হচ্ছে 282,600 এবার তাহলে কত হচ্ছে এর উপর 10% করলে 28,260 হচ্ছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে 28,260 কত হয়েছিল বলতো এটা 2,82,600 হয়ে গেল এবার 36,000 থেকে 28,260 বাদ দে 7,740 হ্যাঁ 7,740 এবার তাহলে এটা কত হচ্ছে 2,82,000 এখানে 2,82,600 উপর 25% 17,600 কি 17,650 এটা হচ্ছে 5,000 7,740 উপরে লিখে দেয় 7,740 ব্যাস আর তো কিছু নেই এবার করে ফেল 297,200 মাইনাস 12,600 মাইনাস 2,000 মাইনাস 7,740 মাইনাস 2,800 কত হচ্ছে 2,72,060 2,72,060 ঠিক আছে এটাকে কি বলা হয় এটাকে বলে টোটাল ইনকাম এটাকে বলে টোটাল ইনকাম টোটাল ইনকাম এবার ট্যাক্স লাইবিলিটি বের করবো ট্যাক্স লাইবিলিটি বের করবো ছোট্ট করে এখানে হয়ে যাবে এক লাইনে করে দিচ্ছি তাহলে কি লিখবো পুরোটাই কিন্তু নর্মাল ইনকাম ছিল পুরোটাই হ্যাঁ। নর্মাল ইনকাম লেখ ট্যাক্স অন নর্মাল ইনকাম এই বদলে কোনো ট্যাক্স দিতে হবে না হ্যাঁ কোন ট্যাক্স দিতে হবে না এমনি দেখ ও তো এমনি রিবেট পেয়ে যাবে ও তো রিবেট পেয়ে যাবে ও তো রিবেট পেয়ে যাবে ট্যাক্স লাইবিলিটি নিলি বেরোবে তাহলে কত হবে 2.5 লাখ টাকা বুঝে ছাড়তো হ্যাঁ তাহলে 2,72,060 থেকে 2.5 লাখ টাকা বাদ দে না নিউ ঠিক আছে যেটা হবে তার উপর 5% কত হচ্ছে 1103 এবার মাইনাস হয়ে যাবে রিবেট হয়ে যাবে রিবেট লেখ মাইনাস দিয়ে লেখ রিবেট মাইনাস দিয়ে লেখ রিবেট লেখ রিবেট লেখ কত লিখবি রিবেট 1103 লিখবি মাইনাস দিয়ে লেখ রিবেট 1103 তাহলে এটা কি হলো নীল ট্যাক্স লাইবিলিটি বেরোলো নীল পুরো প্রত্যেকের টোকা হয়ে যেত যদি পুরো প্রত্যেকের টোকা হয়ে যায় তাহলে কিন্তু আমি এখানটায় নিউ রিজিমটা করে দেবো এর মধ্যে নিউ রিজিম করে দেবো ঠিক আছে এর মধ্যে নিউ রিজিম করে দেবো তোরা কি করে করবি জানিস আচ্ছা স্যার আমি এর মধ্যে করছি না তোরা বলি স্যার আমরা তাহলে করবো তোদের জন্য দেখি দাগ কাটলাম হ্যাঁ দুটো দাগ কাটলে হয়ে যাবে এবার নিউ রিজিম করছি হ্যাঁ নিউ রিজিম এবার নিউ রিজিম করছি ঠিক আছে কি করবি বলতো জিটিআই তো আগেও যে এখনো তাই জিটিআই কোনো চেঞ্জ হলো না পার্টিকুলার এই অঙ্কে চেঞ্জ হতে পারে বাট এই অঙ্কে চেঞ্জ হয়নি এই অঙ্কে যা ইনফো হয় তাই জন্য জিটিআই আগে যা ছিল এখনো তাই তো জিটিআই কত ছিল বল জিটিআই 2,97,200 এবার ডিডাকশন আন্ডার সেকশন 80 কি হবে নীল কোনো ছাড় পাওয়া যায় না এটাই তো বলছে 80 তে কোনো ছাড় পাওয়া যায় নতুন রেজিমে ব্যাস হয়ে গেল তাহলে কত হলো 2,97,200 বুঝলি স্যার নিউ রেজিমে সোজা হয়ে গেল নিউ রেজিমে তো সোজা ঠিক আছে এটাকে লেখ টোটাল ইনকাম টোটাল ইনকাম তোর মনে হয় নিউ রেজিম দেবে মনে হয় কোনদিন দেবে না তাহলে এত বড় অঙ্ক হবে কি নিউ রেজিম দেবে না ওল্ড রেজিমই দেবে ও এরাম দিতে পারে আমি আগের বছর যেমন বললাম ও এরাম দিতে পারে নিউ রেজিম হলে কি হতে পারে কি হতে পারে অ্যান্সার কি হবে 2,97,200 তাহলে টোটাল ইনকাম বেরিয়ে গেল এত অবধি এত টোটাল ইনকাম বেরিয়ে গেল আচ্ছা এবার কি করতে হবে ট্যাক্স লাইবিলিটি নীল হবে সেম হইতেই হলো ট্যাক্স লাইবিলিটি কেন নীল হবে না না ওই জন্য না ওখানে কি ছিল ওল্ড রেজিম কি বলেছিল 2.5 লাখ টাকার উপর যদি ইনকাম হয় তখন ট্যাক্স দিতে হয় আর এখানে নিউ রেজিমে কি বলছে 3 লাখ টাকা তো 3 লাখ টাকার উপর ইনকাম করলে ট্যাক্স দিতে হবে তো এখানে ইনকাম কত আছে তো কোনো ট্যাক্স হবে না তাহলে কি বললাম বল নিউ রেজিম এখানেই শেষ হয়ে গেল অঙ্কটা
তা লেখ। লেখ ট্যাক্স লাইবিলিটি কত হলো? ট্যাক্স লাইবিলিটি ঠিক আছে তো? যেই অঙ্কগুলো সেই অঙ্কগুলো করিস। আর কালকে আমি অন্য টাইপের অঙ্কগুলো করবো, স্যালারির অঙ্কগুলো করবো, কালকে স্যালারির অঙ্কগুলো করাবো কালকে, ঠিক আছে? কালকে স্যালারির অঙ্কগুলো করাবো।